সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 960তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজশাহীর ছেলে মোহাম্মদ হৃদয়ের জীবনের হৃদয় কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে স্ত্রীকে নায়িকা বানাতে গিয়ে রাস্তার ফকির হয়ে গেলেন এক হতভাগা স্বামী। বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআনে পর্দাকে ফরজ করেছে, নারীর উপরে পর্দা ফরজ করা হয়েছে। কিন্তু আপনি এই সমাজে খোঁজ খবর নিয়ে দেখবেন যে শতের মধ্যে যদি কোনো হুজুরকে বিয়ে করা হয়, কোনো নারীকে জিজ্ঞেস করা হয়, শতের ভিতরে 90% নারী কোনো হুজুরকে বিয়ে করবে না। তার কারণ তাকে পর্দা করতে হবে। পর্দাটা নারীর কাছে অনেক বিষ হয়ে দাঁড়িয়েছে। আজ বেপর্দায় থাকার কারণে আমাদের এই সমাজে অন্যায়, অবিচার, জিনা, ব্যভিচার অহর বেড়ে যাচ্ছে। বন্ধুগণ, আসলে উপর থেকে একটা মানুষকে দেখলে কখনোই বোঝা যায় না যে তার ভিতরে কী লুকিয়ে আছে বা তার ভিতরটা কেমন হতে পারে। আজকের গল্পের যে নায়িকা বা যে মডেলের কথা বলা হয়েছে, সে আমার খুব পরিচিত একজন অ্যাক্টর। আমি তার নাটক খুব বেশি দেখি এবং বিশেষ করে তার হাসি আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু আমি কখনো স্বপ্নেও চিন্তা করতে পারিনি যে এমনই একজন মডেলের জীবনে এরকম একটা কালো ঘটনা আছে। সত্যি অবাক হয়ে যাওয়ার মতো এক বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে আমাদের রাজশাহীর ভাই হৃদয় হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হৃদয় হোসেন, আমার বাড়ি রাজশাহী। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছে, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা সহ আমার ছোট 2টা ভাই। আমরা টোটাল 3 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা রাজশাহী শহর থেকে অনেক দূরের কোনো এক গ্রামের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন সরকারি কর্মকর্তা। সরকারের কোনো একটা দপ্তরে আমার বাবা 3য় শ্রেণীর একজন কর্মকর্তা। আমাদের পরিবারটা ওই গ্রামেরই এক খুব ভালো সম্মানিত একটা পরিবার বলা চলে, কারণ আমাদের গ্রামের যে মানুষগুলো আছে তাদের মাঝে আমাদের পরিবারটা অনেক ভালো একটা পরিবার। এই মর্মে বলি যে আমার বাবা আমাদের এলাকাতে সর্বপ্রথম একজন সরকারি চাকরিজীবী। বাবা সর্বপ্রথম সরকারি চাকরি পেয়ে আমাদের এলাকাটা খুবই নিম্নবিত্ত এলাকা হওয়ার কারণে আমার বাবা যেহেতু একজন সরকারি চাকরিজীবী ছিল, সেই ক্ষেত্রে আমার এলাকার বেশিরভাগ মানুষগুলোই আমার বাবাকে অনেক সম্মান করত। আমাদের পরিবারটা অনেক সম্মানিত একটা পরিবার ছিল। আমাদের পরিবারে আমার বোন না থাকার কারণে ছোটোবেলা থেকে আমি দেখে আসছি আমার মা আমার পরিবার নিয়ে অনেক কষ্ট করতে হতো। যেমন আমার 3 ভাই, আমার দাদা, আমার বাবা, পরিবারের সমস্ত মানুষের কাজগুলো আমার মা একাই করে বেড়াতো। আমার মা কাজের মেয়েকে খুব বেশি একটা পছন্দ করতো না। আমার বাবা যদিও কাজের লোক আনতো, কিন্তু কোনো কাজের লোকের প্রতি আমার মায়ের আস্থা আসতো না। কাজের লোকদেরকে মা বিশ্বাস করতো না এবং কেমন জানি কাজের লোকের সাথে আমার মায়ের সম্পর্কটা খুব ভালো যায়নি। এরকম করে সময়গুলো পার হতে একটা পর্যায়ে আমি এসএসসি পাস করি আমাদের গ্রামেরই একটা স্কুল থেকে। এসএসসি রেজাল্ট আউট হওয়ার পরে আমি খুব ভালো একটা রেজাল্ট করি। আমার আব্বা তখন আমাকে নিয়ে স্বপ্ন দেখে যে আমাকে ঢাকার দিকে পাঠিয়ে দেবে, কারণ ঢাকাতে পড়াশোনা করলে, ঢাকার একটা ভালো কলেজে পড়াশোনা করতে পারলে ওখান থেকে আমি ভালো কোনো জায়গায় বা ভালো কোনো ইউনিভার্সিটিতে চান্স পাবো এবং সে জায়গা থেকে আমি ভালো কোনোভাবেই সরকারি চাকরি পাবো। আমার বাবা আমাকে নিয়ে সরকারি চাকরি করানোর খুব ইচ্ছা আমার বাবার ছিল। তো সেই সুবাদে আমি তখন ঢাকার এই নটরডেম বলে খুব নামি একটা কলেজে আমি তখন ভর্তি হই। ওই কলেজে আমি তখন পড়াশোনা করতাম। আমার কলেজের দিনগুলো ভীষণ ভালোই ছিল। কলেজ জীবন পার করে আমি একটা পর্যায়ে ইউনিভার্সিটি জীবনে পদার্পণ করি এবং রাজধানী ঢাকার খুব সুনামধন্য একটা ইউনিভার্সিটিতে আমি তখন ভর্তি হই। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আমার জীবনটা অনেক ব্যতিক্রমধর্মী ছিল। কারণ ব্যতিক্রমধর্মী বলবো এই কারণে, আমার সাথে যারা পড়াশোনা করতো এদের প্রত্যেকেরই 1-2টা করে গার্লফ্রেন্ড ছিল, ভালোবাসার মানুষ ছিল, কিন্তু আমার তেমন কেউই ছিল না। আমার কোনো ভালোবাসার কোনো মানুষ ছিল না। এজন্য আমি বেশিরভাগ সময় একা একা বসে থাকতাম এবং নীরবে ঘুরে বেড়াতাম। আমার বন্ধুরা আমাকে নিয়ে অনেক টিটকারি মারতো, আমাকে অনেক বাজে কথা বলতো, আমাকে বলতো যে আমি জীবনে কোনো দিন কাউকে ভালোবাসতে পারবো না, কোনো মেয়ে আমাকে ভালোবাসবে না। তার বড় কারণ আমি নিরামিষ, আমার ভিতরে আমিষ বলতে কিছু নাই, আমার ভিতরে নেই কোনো উজ্জীবনা এবং আমি কেমন জানি একটু ভিন্ন প্রকৃতির মানুষ। আমার বন্ধুরা এই বলে আমাকে আখ্যায়িত করতো।
এমন করে আমার দিনগুলো পার হতে থাকে। একটা পর্যায়ে আমি ওই ইয়েতে পড়া অবস্থায়, আপনার বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায়, তখন আমি হচ্ছে একটা পার্ট টাইম চাকরি করি। তার কারণটা ছিল এরকম, আমার বাবা তখন রিটায়ারমেন্টে চলে যায়। রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে আমার বাবার কাছে ঠিক তেমন টাকা পয়সা আর থাকে না। এতে আমার ছোটো 2টা ভাই তখন গ্রামে পড়াশোনা করতো। ছোটো 2টা ভাইয়ের খরচ, দাদা দাদির খরচ আমার বাবা একা ওই রিটায়ারমেন্টের টাকা দিয়ে ঠিকভাবে পোষায় উঠতে পারতেছিল না। এজন্য আবার মাঝে মাঝে আমাকেও টাকা দেওয়া লাগতো। তার জন্যই আমি একটা পার্ট টাইম চাকরি করি। কিন্তু পার্ট টাইম চাকরি করে দেখে আমি আসলে খুব বেশি একটা গ্রামে যেতে পারি না। হয়তো ঈদে বা চাঁদে আমি গ্রামে যেতে পারি, ঈদ ছাড়া আমার গ্রামে খুব বেশি একটা যাওয়া হয় না। এরকম করে রমজানের ঈদ আসে। রমজানের ঈদে আমার বাবা খুব রিকোয়েস্ট করলো যে তুই বাড়িতে আয়, হৃদয় বাড়িতে আয়, বাবা আমাকে বললো। তো আমি আসলে রমজানের ঈদে গেলাম না। রমজানের ঈদ পের হয়ে যখন কোরবানির ঈদ আসলো, কোরবানি আসার পর আমার আব্বা এবার আমাকে খুব কঠিনভাবে ধরছে যে হৃদয় এবার তোর বাড়ি আসাই লাগবে, কোনোভাবেই মিস করা যাবে না। তো চিন্তা করলাম বাবা কোরবানি দিবে, গত বছরও যাই নাই, এটা চিন্তা ভাবনা করে আমি তখন ঠিক আছে যাব। দেন আমি কোরবানির ঈদের 4 দিন আগে আমি যেখানে চাকরি করতাম ওখান থেকে ছুটি নেই এবং আমার ইউনিভার্সিটিতে একটা ভালো গ্যাপ থাকে, সেই গ্যাপে আমি তখন গ্রামে যাই। তো প্রায় 2 বছর পরে আমি গ্রামে আসি। এটা আসলে অনেকেই কথাটা শুনলে হাসবে বা অনেকেই মনে করবে যে কেমন কথা, আমি তো দেশেই ছিলাম। হ্যাঁ, দেশে থাকলেও আমি গ্রামে যাওয়াটা খুব বেশি একটা পছন্দ করতাম না। গ্রামে যেতে খুব বেশি একটা পছন্দ করতাম না। বেশিরভাগ সময় আমি ঢাকার মধ্যেই থাকতাম এবং যতটুকু ঘুরতে মন চাইতো ঢাকার মধ্যেই ঘোরাফেরা করতাম। শহর আমার কাছে অনেক ভালো লাগতো গ্রামের তুলনায়। আমি বরাবরের মতো বলেছি আমি ভিন্ন প্রকৃতির একটা মানুষ ছিলাম। তো এবার যখন গ্রামে গেলাম, গ্রামে যাওয়ার পরে একটা জিনিস দেখে আমি খুব অবাক হয়ে গেলাম যে আমাদের গ্রামের বাড়িতে একটা কাজের মহিলা কাজ করতেছে, নাম হচ্ছে সালেহা খালা। তো সালেহা খালারে দেখার পরে আমি খুব অবাক হয়ে গেলাম। বাবারে বললাম কী ব্যাপার বাবা? আম্মা তো সবসময় গর্ব করে বলতো যে ওনার পরিবারে কখনো ওনার ছেলের বউরা ছাড়া অন্য কেউ কাজ করবে না, কিন্তু এখন দেখি সালেহা খালা কাজ করতেছে, তারা কেমন করে রাখা হয়েছে? আমার আব্বা বলে চুপ করে থাক, তুই আর কাটা গায়ে লবণের ছিটা দিস না। এই নিয়ে অনেক ঝামেলা হয়ে গেছে। আমি তখন বললাম কেমন, কী ঝামেলা হয়েছে আমার কাছে বলো তো? আমার আব্বা বলে তোর মা তো কোনো অবস্থায় কাজের লোক রাখবেই না, কাজের লোকের রান্না সে খাবে না, এই নিয়ে প্রচুর ঝামেলা হয়। একটা পর্যায়ে তোর আম্মা অনেক অসুস্থ হয়ে যায়, ডাক্তারের কাছে নিলে বলে ডাক্তার বলে যে তোর আম্মা কাজ করতে পারবে না, মাটিতে বসতে পারবে না, তার হাড়ে অনেক সমস্যা, এখন কাজের লোকে সে রাখবে না। অনেক রাগারাগি, অনেক ঝগড়া ঝামেলা করার পরে আমি এই কাজের মহিলাটাকে রাখলাম এবং তাও পার্ট টাইম। এই মহিলা দিনে কাজ করে দিনে চলে যাবে, রাতে থাকবে না, ওই হিসাবে রাখা হয়েছে। আমি বললাম যাই হোক, কাজের লোক ঘরে রাখার একটা অভ্যাস তো আমার আম্মার হয়েছে, এটাই সবচেয়ে বড়। এই নিয়ে আব্বার সাথে আমার অনেক দুষ্টামি হলো, এমন করে সময়গুলো কাটতেছিল। তো এবার যেহেতু আমার কলেজেরও একটা ছুটি আছে লম্বা, ইউনিভার্সিটি একটা ছুটি লম্বা আছে, তার উপরে আমি যেখানে জব করতাম ওখান থেকেও মোটামুটি একটা ভালো ছুটি নিয়ে নিছি। তো কাজের বুয়া যেহেতু আমার ছিল সালেহা খালা, তিনি আমাদের পাশের বাড়ির একটা মানুষ, মোটামুটি তিনার সাথে আমার সম্পর্কটা অনেক ভালো, অনেক মধুর একটা সম্পর্ক। তো উনি আবার আমার সাথে এসে দুঃখ সুখের কথাবার্তা বলে। আমার ভাইদের ভিতর উনি আমাকে অনেক ভালোবাসে এবং এর আগেও আমি ছোটোবেলায়ও দেখতাম যে তিনি আমার জন্য অনেক টান ভালোবাসা ছিল, আমাকে কোলে টুলে নিতে অনেক বেশি আদর করতো। তো সালেহা খালা আমাকে বলে বাবারে আমি তো একটা বিপদে পড়ে আছি, এখন কি করব বুঝতে পারতেছি না। আমি তখন বললাম কী হয়েছে, আপনার বিপদটা কেমন বলেন তো? তিনি আমাকে বলে তুমি তো জানো তোমার খালু অনেক আগেই মারা গেছে। তো আমি বললাম হ্যাঁ তা তো জানি, তো এখন কী হয়েছে? বলে আমার একটা মেয়ে আছে, নাম হচ্ছে গিয়া সোমা, ওরে আমি আমাদের এলাকারই একটা মাদ্রাসায় ভর্তি করাইছি। তো মাদ্রাসায় গেলে পরে ওনাকে এই ছেলের সাথে প্রেম করে, ওই ছেলের সাথে প্রেম করে, ওর নামে মহা বদনাম। তো এই বদনামগুলোর কারণে প্রতিদিনে ছেলেরা এসে আমার বাড়ির সামনে ভিড় করে, দরবার নিয়ে আসে। এই ঝামেলার মধ্যে পড়ে আমি তখন আমার মেয়ের পড়াশোনাটা বন্ধ করে দিই। আমি তখন বললাম এটা কোনো কথা হইল? কোনো ছেলে আপনার মেয়েকে বিরক্ত করবে বলে আপনি পড়াশোনা করাবেন না? কোন ছেলে বিরক্ত করছে আমাকে বলেন। উনি আমাকে বলে না বাবা, যা হবার তা তো হয়েই গেছে, এখন পড়াশোনা বন্ধ করাই দিছি, তাও আজকে 6 থেকে 7 মাসের মতো। আমি বললাম হ্যাঁ। তো বলো 6-7 মাসের ভিতরে আমি চিন্তা করলাম যে আমার মেয়েটার একটু কোরআনি শিক্ষা দিই, মানে একটু ধর্মীয় শিক্ষা দিই, কারণ তার ভিতরে ধর্মীয় শিক্ষা ছিলই না। যার জন্য আমাদের এলাকার যিনি ইমাম সাহেব আছে, ইমাম সাহেবকে আমি মাসে একটা টাকা দিয়া আমার বাড়িতে আনতাম ওকে কোরআন পড়ানোর জন্য, মানে ধর্মীয় শিক্ষাটা দেওয়ার জন্য। আমি তখন বললাম বাহ আলহামদুলিল্লাহ, এটা তো অনেক ভালো, খুবই ভালো একটা কথা যে আপনার মেয়েকে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য আপনি একজন ধর্মীয় শিক্ষক রেখেছেন, এটা তো অনেক বড় একটা ব্যাপার, ভালো কথা। কিন্তু উনি আমাকে বলে বাবারে যাই করছি, বাট এখন তো আমার অবস্থা খুব খারাপ। তাই আমি বললাম কী হয়েছে? বলে ওই হুজুর আমার মেয়েকে দেখে পছন্দ করেছে এবং পছন্দ করে হুজুর যেহেতু অবিবাহিত ছিল, হুজুর আমার কাছে ডিরেক্টলি প্রস্তাব পাঠাইছে, তিনি আমার মেয়ে সোমা আক্তারকে বিয়ে করতে চায়।
তো আমি বললাম, ওমা, এটা তো আরও ভালো খবর। আপনি আপনার মেয়েকে, আপনি এমন মানুষের বাড়িতে কাজ করেন, সেরকম একটা পরিবারে আপনি থাকতেছেন, তো সেখানে আপনার মেয়েকে আপনি একজন দিনদার আলেম, আমাদের মসজিদের ইমাম, মানে আমাদের মসজিদের নেতা, আমাদের গ্রামের নেতার কাছে আপনার মেয়েকে আপনি বিয়ে দিচ্ছেন। এটা তো খালা অনেক বড় একটা বিষয়, আপনি এটা নিয়ে নার্ভাস কেন হচ্ছেন বা মন খারাপ কেন করতেছেন? তিনি আমার বলে, বাবা সবই তো ঠিক আছে, আমি খুশি, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই খুশি, কিন্তু আমার মেয়ে কোনোভাবেই রাজি না। আমি তখন বললাম, কেন? ওই আমাকে বলে যে আমার মেয়ে কোনো হুজুরকে বিয়ে করবে না। তা হুজুরকে কেন বিয়ে করবে না? বলে হুজুরকে বিয়ে করবে না, আল্লাহই জানে ওর কী হয়েছে, ও কোনো হুজুরকে বিয়ে করবে না। ওই কান্নাকাটি করতেছে। পর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আপনার মেয়ের সাথে কথা বলবো। তো পরের দিনে আমি তখন সোমাদের ঘরে গেলাম, মানে আমার ওই সালেহা খালার ঘরে গেলাম। যাওয়ার পরে ওনার মেয়ে সোমার সাথে কথা বলতে বসলাম। তো আমি জিজ্ঞেস করলাম যে সমস্যা কী হয়েছে তোমার, আমার কাছে বলো। সে কোনো কিছুই বলে না, কান্নাকাটি করে। আমি তখন বললাম, সোমা কান্নাকাটি করো না, আমি তো তোমার কান্নাকাটি দেখার জন্য আসি নাই। অ্যান্ড কী হয়েছে আমাকে খুলে বলো, তোমার মন খারাপ কেন? বা তোমার আম্মু তোমার বিয়ে ঠিক করছে মসজিদের ইমাম সাহেবের সাথে, এটা তো অনেক ভালো একটা খবর। তা তুমি বিয়ে করবে না, তোমার সমস্যা কী? ও তখন কান্না করতেছে এবং কান্না করে করে বলতেছে আমি বিয়ে করবো না ডিরেক্টলি। আমি তখন বললাম যে বিয়ে করবো না মানে কি? মানে তোমার কি ওই হুজুরকে পছন্দ হয় না? বলে ওই হুজুর কেন, দুনিয়ার কোনো হুজুরই আমার পছন্দ না। আমার কাছে বিষয়টা যেন একটু কেমন মনে হয়। আমি বললাম যে কেন তুমি বিয়ে করবে না? বলে না, আমি বিয়ে করবো না। তো এই নিয়ে তার সাথে আমার অনেক কথাবার্তা হলো। তো সোমার মা সালেহা খালা তখন আমাকে বললো যে হৃদয়, তুমি তো এবার বেশ কয়েকদিন বাড়িতে আছো, দেখো না আমার মেয়েটারে কোনোভাবে একটু বুঝে শুনে হুজুরের সাথে বিয়ে দেওয়া যায় কি না, তাহলে আমার জন্য বিষয়টা অনেক ভালো হয়। বাবা না ভালো, একটু চেষ্টা করো। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো। তো মাঝে মাঝে আমি ওর কাছে যাইতাম। ওই মেয়েটাও দেখতে শুনতে অনেক ভালো ছিল, লম্বা ফর্সা বা সর্বদিক থেকে দেখার মতো একটা মেয়ে ছিল। তো আমি ওরে বললাম যে শোনো, তোমার আম্মা অনেক গরিব মানুষ, তোমার বাবা তো অনেক বছর আগেই মারা গেছে, সে মানুষের বাড়িতে কাজ করে তোমাকে খাওয়ায়। এখন তোমার জীবনে যদি একটা অঘটন ঘটে যায়, এই যে গ্রামের ছেলেপেলেরা ভালো না, অনেকেই তোমাকে টার্গেট করে রেখেছে, ধরো কেউ তোমাকে একবার উঠাই নিয়ে তোমার যদি একটা ক্ষতি করে ফেলে, তাহলে তো তোমার মায়ের আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। এই মহিলাটা তোমাকে অনেক আদর করে কোলে পিঠে করে অনেক কষ্ট করে মানুষ করেছে। ও আমার কোনো কথায় আমলে নিচ্ছে না, মানে ওর দিন শেষে কথা একটাই যে ও হুজুরকে বিয়ে করবে না। এভাবে 7 দিন 8 দিন আমি ওরে বুঝাইলাম। বুঝে আমি তোরে বললাম, আমার ফোন নাম্বারটা তাকে দিয়ে আসলাম যে তুমি আমার ফোন নাম্বারটা নিয়ে যাও, আমার ফোন নাম্বারটা সাথে রাখো, যদি কোনো সমস্যা হয় তুমি আমারে ফোন দিও, তাও তুমি হুজুরকে বিয়ে করো। মোটামুটি অনেক বুঝাইলাম, কিন্তু কোনোভাবেই সে আমার বুঝের মধ্যে আসবে না। একটা পর্যায়ে সালেহা খালার কাছে আমি সিলিন্ডার স্বীকার করলাম। আমি বললাম, খালা আপনার মেয়েরও তো আমি রাজি করাইতে পারি নাই, তো ঠিক আছে এখন আর কী করবো, আমারও ছুটি শেষ, আমি চলে যাব, দেখেন আমার ফোন নাম্বার দিয়ে যাচ্ছি আপনাদেরকে, আমার সাথে যোগাযোগ করেন। এই কথা বলে আমি তখন সালেহা খালাকে ফোন নাম্বার দিয়ে আসলাম এবং বললাম যে আপনি আমার মায়ের দিকে একটু খেয়াল রাখেন, কারণ আমার মা তো অসুস্থ একটা মানুষ, কোন সময় কি হয়ে যায় না হয়ে যায়। অ্যান্ড তখন থেকে আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে আপনি, মানে ওনার তো মেয়ে আছে যার জন্য রাতে থাকতে পারে না, তাই আমি বললাম যে মাঝে মাঝে আপনার মেয়েটারে আমাদের বাড়িতে এনে রাখেন, আমাদের বাড়িতে থাকুক। তো এরকম করে সালেহা খালাকে বুঝে শুনে আব্বুর সাথে কথাবার্তা বলে এবার একটু বেশি সময় ছিলাম, প্রায় 10 দিনের মতো আমি গ্রামে ছিলাম। 10 দিন পরে গ্রাম থেকে আমি পুনরায় আবারও রাজধানী ঢাকার উদ্দেশ্যে চলে আসি। এসে আমি আবার আমার চাকরিতে জয়েন করে ফেলি এবং একইভাবে পড়াশোনা করতেছি, মেসে থাকতেছি। এইভাবে বেশি দিন না, প্রায় আপনার 20 থেকে 25 দিন পরেই মনে হবে একদিন হঠাৎ করে আমার নাম্বারে একটা আননোন নাম্বার থেকে কল আসে। আমি চিনি না নাম্বারটা, তো আমি রিসিভ করলাম, বললাম যে কে? বলে ভাইয়া আমি সোমা। আমি বললাম সোমা, তো চারিপাশে অনেক গাড়ির শব্দ শোনা যাচ্ছে, মানে গাড়ির অনেক শব্দ শুনতে পাচ্ছি। আমি তখন বললাম যে সোমা, কোন সোমা? বলে আপনার সালেহা খালার মেয়ে সোমা। আমি তখন বললো ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কী অবস্থা তোমার, ভালো আছো? বলে হ্যাঁ ভাইয়া ভালো আছে। ভাইয়া আপনি কোথায় আমারে বলে। আমি বললাম যে কেন, আমি তো বাসায়, সকালবেলায় ছিল। আমি বললাম তো বাসায়। তা আমাকে বলতেছে ভাইয়া আপনার বাসাটা কোথায় একটু বলেন তো। আমি বললাম যে কেন, তুমি কোথায়? বলে ভাইয়া আমি ঢাকায় আসছি, আমি তো কমলাপুরে আছি। কি তুমি কমলাপুরে, ঘটনা কি, তুমি কমলাপুরে কেন? ভাই আমি কমলাপুরে আছি, আপনি আমার বাসার ঠিকানাটা ঠিকানাটা বলেন, আপনার বাসা কোথায়, আমি আপনার বাসায় যাব। তা আমি বললাম দেখো আমার বাসার ঠিকানা বললে তো তুমি চিনবা না, তা তুমি হঠাৎ কী বোঝে চলে আসছো আমার কাছে বলো। বলে ভাইয়া প্লিজ, আচ্ছা ঠিক আছে আপনি রেখে দেন। আমি বললাম, এবার আমি চিন্তা করতেছিলাম যে একটা সুন্দরী মেয়ে, তারে আমি যতটুকু দেখলাম যে একদম টপ সুন্দরী, তেমন একটা মেয়ে ঢাকা শহরে আসছে, একটা বিপদেও তো পড়ে যেতে পারে, কারণ ঢাকায় তো খারাপ মানুষের অভাব নাই, কোনো একটা খারাপ মানুষের টার্গেট হয়তো পড়ে যেতে পারে। এটা চিন্তা করে আমি তখন বললাম যে সোমা তুমি স্টেশনে থাকো, আমি আসতেছি, তুমি এখানে থাকো, আমি আসতেছি, আমি আসবো। এই কথা বলে আমি তারা কমলাপুর রেল স্টেশনের ওইখানে রাখা আমি তখন ওখানে গেলাম। গিয়ে দেখতেছে ও বসে আছে, মনে হয় রাতে রেলে উঠছে, বসে আছে এবং চোখ টোক ফুলে আছে, ঘুমাই নাই,
হাতের মধ্যে ব্যাগ, মানে একদম কাপড় চোপড় ভর্তি। আমি তখন বললাম, কী ব্যাপার সুমা, কী হয়েছে, তুমি চলে আসছো কেন? বলে আমাকে বলে, ভাইয়া আম্মা আমাকে জোর করে হুজুরের কাছে বিয়ে দিতে চাইছিল, এই জন্য বাড়ি থেকে পালাই চলে আসছি। তাই বললাম, এই যে তুমি বাড়ি থেকে পালাই আসলা, কার সাথে যোগাযোগ করে আসছো? ও বলে, আমার একটা চিন্তা ছিল আমি ঢাকায় গিয়ে আপনারা ফোন দিব। তাই আমি বললাম, নাম্বারটা পাইছো কই? বলে, এক লোকের কাছ থেকে আমি নাম্বারটা নিয়ে নিছি, মানে মোবাইলটা নিয়ে আপনারা কল দিছি, নাম্বারটা আমি কাগজে লিখে আনছি বাড়ি থেকে। তো আমি বললাম, আচ্ছা এই যে তুমি ঢাকাতে চলে আসলা, অনিশ্চিত একটা জীবন, তুমি একটা সুন্দরী মেয়ে, তুমি তো বিপদেও পড়তে পারতা। ঢাকা শহরে কত খারাপ মানুষ আছে, না জেনে না শুনে না বুঝে হুট করে এভাবে চলে আসাটা কি তোমার ঠিক হইলো? আমাকে বলতেছে, আমি কি করব, আমি বাড়িতে থাকলেই আম্মু আমাকে বিয়ে দিয়ে দিবে, সুতরাং এখানে আসা ছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না। আমি তখন বললাম যে, না সুমা, কাজটা তুমি একদম ভালো করো নাই, তো এখন আমি কি করব, আমি তো ব্যাচেলার থাকি, আমি তোমাকে কোথায় রাখবো? তা বলে, আমাকে আপনি যেখানে পারেন একটু রাখেন, আমি না একটু বিপদে পড়ছি, প্লিজ আপনি আমাকে যেখানে পারেন রাখেন। এখন আমি চিন্তা করলাম আমি কী করব, কিন্তু ওই মেয়ে আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে এটাও বলে, আমি যদি কোনো না কোনোভাবেই তার মায়ের সাথে যোগাযোগ না করি, মানে তার মাকে না বলি যে সে এই জায়গায় আসছে, এটা যেন তার মাকে না বলি। তাই আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি তোমার আম্মাকে বলবো না, এই নিয়ে তোমার টেনশন করার দরকার নাই, ওকে ফাইন, ঠিক আছে, আমি দেখি কী করতে পারি। এই কথা চিন্তা ভাবনা করে আমি তখন ভাবলাম যে আমাদের বাড়িওয়ালা যে আছে, বাড়িওয়ালা আন্টির সাথে আমার একটা ভালো সম্পর্ক, দেখি আমি আন্টির সাথে কথাবার্তা বইলা আন্টির কাছে দিতে পারি কিনা। দেন আমি তখন আন্টিরে ফোন দিলাম যে, আন্টি, গ্রাম থেকে আমার একটা চাচাতো বোন আসছে, এখন আমরা তো মেসে সবাই থাকি ছেলেরা, এখানে তো নেওয়া সম্ভব না, এখন আপনার বাসাকে একটু রাখা যাবে? আন্টির সাথে আমার সম্পর্কটা মোটামুটি অনেকটাই ভালো। আন্টি বলে, সমস্যা নাই, তুমি আমার বাসায় নিয়ে আসো, আমার বাসায় থাকতে পারবে। পরে আমি ওরে নিয়ে গেলাম বাসার দিকে। তারপর আমি তার মায়ের ফোন দিতেছি না, কারণ তার মতো একটা টেনশনের ভিতরে আছে। বাসায় আইনে আমি তখন ওই বাড়িওয়ালা আন্টির বাসায় ওরে দিলাম। দেওয়ার পরে বাসায় এসে চিন্তা করতেছি এখন কি করব। বাড়িওয়ালা আন্টির বাসা তোকে দিয়ে আসলাম, এখন এই মুহূর্তে কি করা যায়? আমি তখন বাড়িতে ফোন দিলাম। দেওয়ার পরে বাড়ির মধ্যে তো আমার আম্মা কান্নাকাটি করতেছে এবং সালেহা খালাও কান্নাকাটি করে, সবার খুব খারাপ একটা অবস্থা, সবাই কান্নাকাটি করতেছে। দেন আমি তখন চিন্তা করলাম যে কী বা করতে পারি, কী করা যায়। মারে বললাম যে, মা তুমি সালেহা খালারে দাও। পরে সালেহা খালারে দিল। আমি বললাম, খালা আপনি একটু সাইডে আসেন, আপনার সাথে আমি একটু কথা বলি। পরে নিয়ে সাইডে আসলাম, বললাম, খালা আপনি আমার কথা মনোযোগ দিয়ে শোনেন, আপনি কান্নাকাটি করেন, আমার কথা শোনেন। বলে, হ্যাঁ বাবা বলো। আমি বললাম যে এই ঘটনা। এটা বলার পর উনি একদম অবাক হয়ে গেছে যে, তুমি এটা কী বললা, কীভাবে সম্ভব? আমি বললাম, হ্যাঁ আমার বাসায় যে আছে এখানে দিছি। পরে বলে, বাবা রে, আমার তো স্বামী নাই, সন্তান নাই, কেউই তো নাই, তোমার আম্মার সাথেই তো আমি আছি, আমি তো তোমার খালা, যদি পারো আমার একটা উপকার করো বাবা। আমি বললাম যে কী উপকার করতে হবে আমাকে বলেন। উনি বলে, যেহেতু ঢাকাতে আমার মেয়েটা চলেই গেছে, আমার অবাধ্য হয়ে গেছে, তুমি দেখো ঢাকাতে কোথাও আমার মেয়েটারে কাজে লাগাই দেওয়া যায় কিনা। এই মেয়েটার আর গ্রামে আইনো না, এবং গ্রামে আনলে আমি আর গ্রামে মুখ দেখাতে পারবো না। ও গ্রামে এই কয়েকদিন অনেক কলঙ্ক করছে, অনেক খারাপ অবস্থা করছে, তুমি তারে কোনো না ভাবে ঢাকায় কোনো একটা কাজের ব্যবস্থা করে দাও, ওরে তুমি আর গ্রামে পাঠাইও না। আমি তখন বললাম যে, আচ্ছা ঠিক আছে, যেহেতু আনছি আমাদের বাড়িওয়ালার বাসায় আছে, এবং দেখা যাক কী হয়। তো এই কথা বলে আমি তখন বাসায় আসছি, এসে চিন্তা করতেছি যে আমি তো আসলে স্টুডেন্ট মানুষ, নিজে পড়াশোনা করি, তার পাশাপাশি একটা জব করি, এখন তারে আমি রাখবো কোথায়? তারে যে আমি রাখবো, এখন রাখবোটা কোথায়, নিবোটা কোথায়, এই টেনশনটাই তখন আমার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছিল যে কোন জায়গায় নিয়ে যাব, কোন জায়গায় রাখবো, বা ভালো কোনো চাকরি কোথায় পাবো। কারণ ঢাকাতে তো হচ্ছে বেশিরভাগ এই টাইপের মেয়েরা চাকরি করতে গেলেই দর্শনের শিকার, কোনো কথা নাই। আমি ওকে যে একটা গার্মেন্টসের চাকরি দিলে, দারোয়ান থেকে শুরু করে, গার্মেন্টসের সুপারভাইজার থেকে শুরু করে, জিএম পিএম এডিএম যা আছে সবাই তার দিকে নজর দেবে, এবং সর্বোপরি তারা আমি কোথাও চাকরি করাতে পাঠাইলে তারা আমি নিরাপদে পাঠাইতে পারবো না, যেহেতু আমার নিজস্ব কোনো তেমন পরিচিত মানুষ নাই। পরে ভাবলাম যে কী করা যায়, এরকম চিন্তা করতেছি। খালার বাসায় ও রাতে রয়ে গেল, বাড়িওয়ালির বাসায়, অ্যান্ড পরের দিনও রয়ে গেল বাড়িওয়ালির বাসায়। ওই বাসা থেকে বেরোয় না, বাসার মধ্যেই আছে। এর পরের দিন বিকেলবেলা আন্টির সাথে আমার ছাদের উপরে দেখা। আমি কিন্তু আন্টিকে আর ফোনও করি না, মানে ফোন করি না এই কারণে যে ফোন করলে যদি আন্টি বলে যে সোমাকে নিয়ে যাও বা তোমার বোনরে নিয়ে যাও, এই ভয়ে আমি ফোন দিই না। এখন আমি বোনের আইনা করবোটা কোথায়, রাখবোটাকে। আন্টির সাথে তার বাসার সাথে দেখার পর আমার বলে যে, হৃদয় কেমন আছো বাবা? আমি, জি আন্টি ভালো আছে। আন্টি আমার বোন আপনার বাসায় আছে, কোনো সমস্যা? ভালো আছে। আমি ওর জন্য কোনো একটা মেস চাচ্ছিলাম, যদি পারি কোনো একটা মেসে ওরে উঠাই দিব, এইখানেও পড়াশোনা করবে। আন্টি তখন মুসকে মুসকে হাসতেছে। পরে আমি বললাম যে, আন্টি আপনি হাসতেছেন কেন, কোনো সমস্যা? আমাকে বলে, না কোনো সমস্যা না, তুমি আমার সাথে মিথ্যা বলো কেন বাবা, এমন করে আমাকে বলে। আমি তখন ভাবলাম যে, ও আন্টি আমাকে এরকম করে কেন বলতেছে? না, আন্টি তো আমাকে অনেক বিশ্বাস করে, তা উনি হঠাৎ করে আমাকে এরকম করে বলার কারণটা কিন্তু বুঝতে পারলাম না। আমি বললাম, আন্টি আমি তো আপনাকে, মানে আপনার সাথে কোনো মিথ্যে বলি নাই, মানে কি হয়েছে আপনাকে আমাকে একটু বলবেন? পরে আমার বলে, এটা তোমার কেমন বোন? আমি বললাম যে, আমার চাচাতো বোন। পরে বলো, ও পড়াশোনা করে? আমি বললাম, জি পড়াশোনা করে।
বলে আমি তো ওর সাথে কথাবার্তা বলছি, আমি তো ওর স্টোরি সব কিছু শুনেছি। ওর পরিবার থেকে ওর মা হচ্ছে ওকে জোর করে হুজুরের কাছে বিয়ে দিতে যাচ্ছিল, ও বাড়ি থেকে পালাই চলে আসছে তোমার কাছে। আমি একদম লজ্জায় তখন নিচের দিকে তাকাইছি, আর কথা বলতে পারিনি যে আমি বলবোটা কি, আর আমার বলার মতো তো আর কোনো ভাষা নাই। যেখানে আন্টি এরকম করেই বলে দিল, তার মানে ও আন্টির কাছে সব কথা বলে দিছে, সব কিছু আন্টির কাছে বলে দিছে। আমি তখন একদম লজ্জায় নিচের দিকে তাকাই আছি। আন্টি আমাকে বলে, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, তোমার মতো বয়সে এরকম একটু একটু মিথ্যা আমরাও বলছি, তো তোমাকে একটা কথা বলি হৃদয়, আমার কথাটা রাখবা? আমি তখন বললাম যে আন্টি আমি আপনার ছেলের মতো, আপনার কথা রাখবো না কেন, অবশ্যই রাখবো, বলেন কী কথা। আন্টি বলে যে তুমি তো মেয়েটাকে কোথাও না কোথাও চাকরি দিবা, আর মেয়েটা তার মায়ের সাথেও কথা বলছে আমার মোবাইল দিয়া। এবং কী বলেন, আপনার মোবাইল দিয়ে কথা বলছে? বলে হ্যাঁ, তার মায়ের সাথে আমিও কথা বলছি, তার মাও আমাকে বললো কোথাও না কোথাও একটা কাজে লাগাই দেওয়ার জন্য। তার মানে সালেহা খালা আমার ওই বাড়ির আন্টির সাথেও কথা বলছে। তো বলে এখন আমি কোথায়, মেয়েটা আমার বললো কাজে লাগাই দেওয়ার জন্য, তো মেয়েটার কাজ কেমন, অনেক পাতলা আছে, ভালো আছে। তুমি তো জানো আমাদের বাসায় আমি খুব অসহায় দিন যাপন করতেছি, মেয়েটা দিলে আমার বাসায় থাকুক, তুমি কি বলো? আন্টির কথা শুনে তো আমি একদম মানে হতভম্ব হয়ে গেলাম যে আন্টি আমি তো এটাই চাচ্ছিলাম, যে ওকে কোথাও না কোথাও কাজে দেওয়ার জন্য। তো সেখানে আন্টি যেহেতু নিজে ওকে কাজে নিতে চায়, আমার তো মনে হলো যে এটা আমার জন্য মেঘনা চেতি বৃষ্টির মতো অবস্থা। পরে আমি বললাম আন্টি সমস্যা নাই, আপনি যদি ওকে কাজে নিয়ে যান তাহলে ভালো, আপনি আপনার বাসায় ওকে রাখতে পারেন। এবার ওর একটা থাকার ব্যবস্থা হয়ে গেল, ও আন্টির বাসায় থাকতেছে, কাজ করতেছে, মানে এভাবে প্রায় আরও 5 মাসের মতো কেটে গেল। এই 5 মাসের মধ্যে আবার আমাদের যে আন্টি আছে ওর মা আবার ঢাকায় আইসা ওরে দেখে গেছে, সুমারে দেখে গেছে, দেখে টেকে তিনি আবার গ্রামে চলে গেছে। ওই আন্টি আমার মায়ের অনেক দেখাশোনা করতেছে। এভাবে প্রায় 6 থেকে 7 মাসের মতো ওই বাসায়ও থাকে, এবং 6-7 মাসে ওরা কিন্তু বেতন দেয়, ওই বাড়িওয়ালি কিন্তু ওকে বেতন দেয়। বেতনের টাকা দিয়ে ভাই ও একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনে, এবং কিনে ও টিকটক শুরু করে। ওই সময় টিকটক প্রচলিত হয় প্রথম দিকে। ও তখন টিকটক ভিডিও বানাইতেছে, ভিডিও আপলোড করতেছে, মানে টিকটক ভিডিও করতেছে। তা আমি আসলে বুঝতে পারিনি যে টিকটকটা কি, আমিও বুঝি না। আন্টি আমার কাছে সবসময় বলে, আরে এই মেয়ে তো সারাদিনই খালি সাজুগুজু করে, মোবাইল একটা নিয়ে এই করে সেই করে, মানে এক ধরনের একটা মানে চিনিবিনি টাইপের একটা অবস্থা আর কি। পরে আমি বললাম যে আন্টি কী বলেন আপনি? বলে হ্যাঁ। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি দেখবো না। তো আমি ওরা মানা করি যে তুই এরকম টিকটক বানাস কেন, আন্টি তো তোরে মানে ভালো চোখে দেখে না, এটা তো ঠিক না, এটা বলি। এই 2 দিন পরে আন্টির সাথে ঝগড়া লেগে যায়, এবং ঝগড়া লেগে ও আন্টির বাসার কাজ করবে না। এই আন্টির বাসার কাজ করবে না বলে ওই এলাকাতেই একটা মেয়ের সাথে ওর পরিচয় হয়, ওই মেয়ের বাসায় উঠে যাবে। আমাকে বলতেছে যে হৃদয় ভাই আমি ওই মেয়ের বাসায় উঠে যাব, আমি আর আন্টির বাসায় থাকবো না। তাই আমি বললাম এটা কী ধরনের কথা, তুই আন্টির বাসায় থাকবি না, আন্টির বাসায় এতদিন ধরে ছিলে, তোর তো কোনো সমস্যা নাই। আমাকে বলে না আমি আন্টির বাসায় থাকবো না, আমার একটা বান্ধবী আছে, আমি ওর সাথে ওর বাসায় উঠে যাব। আমি বললাম সুমার, ঢাকা শহর খুবই খারাপ একটা জায়গা, এখানে মানুষ প্রতিটা মুহূর্তে বিপদে পড়তে পারে। দেখ তুই একটা যুবতী মেয়ে, আমার গ্রামের মেয়ে, আমি চাই না তুই কোনোভাবে বিপদে পড়িস, তো প্লিজ একটু বুঝতে চেষ্টা কর, পাগলামি করিস না। ও আমার বলে আমি যা বলছি তাই, আমি আর কোনো কথা বলতে পারবো না, আমি বাসায় থাকবো না। এ বলে আমাকে কোনো কিছু না বলে ও বরিশালের একটা মেয়ের সাথে একটা মেসে উঠে যায় বলতে মেয়েরা মেস সিস্টেম করে থাকে, ওইখানে উঠে যায়। ওইখানকার সবগুলো মেয়ে তখন গার্মেন্টসে চাকরি করে। তো ওদের সাথে থেকে ও তখন গার্মেন্টসে ভর্তি হয়ে যাবে, মানে গার্মেন্টসে চাকরি নেবে। তা আমাকে বলে আমি কী করবো? আমি বললাম তোর সাথে আমার কোনো কথা নাই, আমি তোর কোনো কথাই শুনতে চাই না, এবং তুই আমার সাথে কথা বলিস না, এগুলো বলে আমি তোর সাথে লাইন টেন কেটে তোর সাথে কথা বলি না। এভাবে প্রায় মাসখানেক কেটে যায়। মাসখানেক পরে একদিন আমার হঠাৎ করে মানে জ্বর ওঠে, এত পরিমাণের জ্বর, মানে জ্বরে আমি শোয়া থেকে উঠতে পারি না, এবং ওর কানে কেমন করে যেন খবর চলে যায় যে আমি জ্বরে ভুগতেছি। এটা শোনার পরে ও তখন আমাকে দেখার জন্য আসে আমার বাসায় আসে, এবং আসার পরে ও আমার যেই ময়লা কাপড় চোপড় ছিল এগুলো সব ধুয়ে দিল, এবং আমি বমি করছিলাম এগুলো পরিষ্কার করলো, আমার রান্নাবান্না করে দিল, মানে মোটামুটি একেবারে ঘরের বউয়ের মতো আমার সব কিছু পরিপাটি করে সাজাই দিল আমার বন্ধুরা। এবার আমি মোটামুটি একটু সুস্থ হলাম। ও রাতেও ছিল আমার বাসায়, মানে নিচে বিছনা করে ছিল। তো যাই হোক 2 দিন পরে আমি একটুখানি স্বস্তির মধ্যে আসলাম, একটু শরীরটা ভালো হলো। 2 দিন পরে ও আবার চলে গেছে ওইখানে, চলে যাওয়ার পর ও আবার গার্মেন্টসে ঢুকলো। কিন্তু আমার বন্ধুরা যারা ছিল আমার রুমে, ওরা সবাই বলতেছে দোস্ত এই মেয়েটা এতটাই ভালো যে বলে বোঝানো যাবে না, এই মেয়েটা ভীষণ ভালো একটা মেয়ে। তুই যে অসুস্থ ছিলি সারাটাক্ষণ তোর সেবা যত্ন করা, তোর যত্ন করা, তোর খাওয়া দাওয়া থেকে শুরু করে, মেয়েটা না থাকলে তুই মরে যেতি। মানে একটা নার্স এভাবে তার পেশেন্টকে ট্রিটমেন্ট করে না, এই মেয়েটা যেভাবে করেছে, তোর অনেক সেবা যত্ন করেছে, এবং মেয়েটা আসলে অনেক ভালো। তা আমার বন্ধুদের কাছ থেকে আমি যখন সোমার এই কথাগুলো শুনলাম, আমার মেয়েটার জন্য এক ধরনের মায়া কাজ করলো, এবং ভালো লাগলো যে আমার বন্ধুরা আমাকে এরকম করে বললো। পরে আমি ফোনে ওর সাথে কথাবার্তা বলি,
কী করস বল? আমি ভাই আমি গার্মেন্টসে চাকরি করি, এমন এমন। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে কাজ কর, কোনো সমস্যা হলে আমার জানাইস। তো এরকম করতে করতে হঠাৎ করে আমার অফিসে একদিন আমার যিনি এমডি ছিল ইনি আমার বলতেছে যে হৃদয়, তোমার কাছে কি ভালো কোনো মেয়ে আছে, মানে দেখতে শুনতে ভালো, উঁচে লম্বা ফর্সা এরকম? আমি তখন বললাম যে স্যার কেন? বলে রিসেপশনের জন্য। তাই আমি বললাম স্যার একটা মেয়ে আছে, তখনই আমি সোমার কথা মনে আসছে যে স্যার একটা মেয়ে আছে, কিন্তু এই মেয়েটা তো তার পড়াশোনা করে নাই, মানে কোনো রকমের স্কুল সার্টিফিকেটও নাই। স্যার আমাকে বলে রিসেপশনে একটা মেয়ে বসবে, তার স্কুল সার্টিফিকেট দিয়ে আমি কী করবো? মেয়েটা দেখতে শুনতে ভালো, যাতে ক্লায়েন্ট আসার পরে মেয়েটাকে দেখে খুশি হয় এরকম মেয়ে হলেই চলবে, আমার পড়াশোনার প্রয়োজনে, তুমি কালকে মেয়েটাকে নিয়ে এসো। তো স্যারের কথা শুনে আমি তখন অফিস শেষ করে বাসায় আসছি। আসার পরে আমি তখন সুমারে বললাম রাতের বেলা আমার বাসায় আসার জন্য, মেসে আসার জন্য আসছে। আমি বললাম যে সময় এই ঘটনা, তুই কি করবি কেন? ও আমাকে বললো ভাই আমার জন্য ভালো হয়, কারণ আমার এই গার্মেন্টসের চাকরিটা ভালো লাগে না, গার্মেন্টসের মেয়েদেরকে মানুষ ভালো চোখে দেখে না এবং খুব বাজে কথাবার্তা বলে, আমি যদি ওইখানে যেতে পারি তাহলে আমার জন্য খুব ভালো হয়। তাই বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তুই কালকে সকালবেলা রেডি হয়ে আসিস, আমি তোকে নিয়ে যাবো। তা আমি তোকে বলছি যে রিসেপশনের কথা, ভাই সকালবেলা ও পুরা নায়িকা সেজে আসছে, মানে জিন্স প্যান্ট টি শার্ট পরে এমনভাবে আসছে যে ও মনে হয় মানে সিনেমার কোনো নায়িকা। এমনিতেই তো দেখতে সুন্দরী, তার উপরে ওই ফিটিং পোশাক আশাক করে একদম নায়িকার মতো লাগতেছে। আমি তখন বললাম বাপরে বাপ, তুই এরকম নায়িকা সাজে আসছিস, আমার স্যার তো তোর বিয়ে করে ফেলবে। ও হাসাহাসি করতেছে। দেন এরপর আমি তাকে রিসেপশনে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে মানে স্যারের কাছে নিলাম। স্যার তখন এক দেখাই বললো যে মেয়ে সিলেক্ট, আমার এই মেয়ে খুব ভালো লাগছে, ওরে তুমি দিয়ে দাও। এবার ও তখন এখানে বসে গেল, আমাদের রিসেপশনে বসলো এবং পরের জন্য স্যালারিটাও বাইরে গেল, অনেক টাকা বেতনও পাচ্ছে, পরিবারেও বেতন পাঠাইতেছে আম্মুর জন্য। তখন ওর স্যালারি আমার থেকেও খুব বেশি যে কম তা কিন্তু না, মোটামুটি কাছাকাছি স্যালারি পায়। তো আমি অনার্স করতেছি বাংলাদেশের একটা বিখ্যাত ইউনিভার্সিটি থেকে, তো সেখানে আরও একেবারে নিজের নামটা পর্যন্ত মানে লিখতে গেলে মানে কলম ভেঙে ফেলে, এরকম একটা অবস্থার ওই মেয়ের চেহারার জন্য তার স্যালারি আমার স্যালারি প্রায় সমান হয়ে গেল। এবং এমডি স্যার ওকে এত পছন্দ করে যে ওর জন্য মাঝে মাঝে গিফট নিয়ে আসে, খাবার নিয়ে আসে। ও দেখতে শুনতে খুবই সুন্দর, ছোট একটা মেয়ে, ওরকম স্যারেরও খুব মায়া লাগে। তো ওই জায়গা থেকে ও তখন আস্তে 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 করে একদম স্যারের খুব কাছের একজন মানুষ হয়ে যায়, এমডি স্যারের খুব কাছের একজন মানুষ হয়। এবং ওর সুপারিশে, মানে এই সুমার সুপারিশে আমার চাকরির প্রমোশন পর্যন্ত হয়। এই হচ্ছে বিষয়। এরপরে মাঝে মাঝে আমি সুমার সাথে, মানে তখন তো আর ওই গার্মেন্টসের লাইফ নেই বা ওইরকম একটা ভালো একটা লাইফে আসে, ওই নিজে একটা বাসা ভাড়া করে, ওর বাসার মধ্যে মাঝে মাঝে যাই, আমার বাসা ও আসে। এরকম করতে করতে একটা সময় সুমা আমাকে বলতেছে যে হৃদয় ভাইয়া আপনি আমার বাসায় এসে থাকেন, কারণ আমার বাসায় তো 2টা রুম, একটা রুমে আপনি থাকলেন, একটা রুমে আমি থাকলাম, আপনি আলাদা থাকেন, কী রান্নাবান্না করেন, কী খান না খান, আমি তো নিজে রান্নাবান্না করে খাই, তাহলে আপনি আমার বাসায় আসলে খুব ভালো হয়। তা আমি তখন চিন্তা করলাম আসলে আমি যেহেতু মেসে থাকি, আমি নিজে রান্নাবান্না করি না, একদিন বউ আসে তো আরেকদিন আসে না, খাবার দাবারে খুব কষ্ট পেতে হয়, তা ওর সাথে থাকলে তো আর এই ধরনের ঝামেলা পোহাইতে হবে না, ও নিজে রান্নাবান্না করবে এবং আমি খুব ভালো করে খেতে পারবো এবং ও আমার টেক কেয়ারও করতে পারবে, কাপড় চোপড় ধুয়ে দেয়। তো সেখান থেকে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি তোমার বাসায় থাকবো। পরে আমি মেস ছেড়ে দিলাম, মেস ছেড়ে দিয়ে ওর সাথে বাসে উঠে গেলাম। ও 2টা রুম, একটা রুমে ও থাকে আর একটা রুমে আমি থাকি, তো ওই মানে সাবমেট হিসেবে তখন আমি থেকে গেলাম। এরকম করে মাঝে মাঝে মানে ছুটির দিন যখন ছুটি থাকে ওর নিয়ে আমি মাঝে মাঝে ঘুরতে যাই, এখানে ওইখানে বিভিন্ন জায়গায় ঘুরি। এবং এই যে বড় লোকদের সাথে উঠা বসা করা, চলাফেরা করা করতে করতে সে যে একটা আনএডুকেটেড একটা মেয়ে, অশিক্ষিত মেয়ে, এটা পৃথিবীর কেউ বলবে না। এত সুন্দর করে ইংলিশে কথা বলে, সাজিয়ে গুজিয়ে ইংলিশে কথা বলে এবং কথাবার্তার মাঝে এতটা আদর, ভালোবাসা, এতটাই মাধুর্যতা যে যে কেউ শুনলে বলবে যে না মেয়েটা অনেক ভালো এবং সে অবশ্যই গ্র্যাজুয়েশন করে একটা মেয়ে। ও থ্রুল ইংলিশ বলতে পারে, মানে ক্লায়েন্টদের সাথে কথাবার্তা বলতে বলতে, এখানে তো আমাদের বেশিরভাগই ফরেনিয়াররা আসতো, তো এনাদের সাথে কথাবার্তা বলতে বলতে ওর স্পিকটা এত সুন্দর হয়েছে যে খুব সুন্দর করে ইংলিশে কথা বলতে পারে। এরকম করে দীর্ঘদিন ওর সাথে আমার একটা সম্পর্ক চলতেছে। এমন করতে করতে আমি তখন আপনার পরীক্ষা দিয়ে ফেলে, অনার্স ফাইনাল পরীক্ষা দিয়ে ফেলে আমার মানে রেজাল্ট আউট হয়ে যায়। তো রেজাল্ট আউট হওয়ার পর আমি ঢাকায় বিভিন্ন জায়গায় চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতেছি, আসলে ভালো কোথাও আমার চাকরি হচ্ছে না। এই জায়গায় ওই জায়গায় অনেক জায়গায় চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছি, চাকরি হয় না। তো সুমা আমাকে বলে তো আপনি এইখানে ওইখানে এত জায়গায় চাকরি করার দরকার কি, আপনি আমাদের কোম্পানির ভিতরে, আমি এমডি স্যারকে বলে আপনাকে আরেকটু প্রমোশনের ব্যবস্থা করাই দিব। তো আমি দেখলাম যে আরেকটা প্রমোশন যদি আমার হয় তাহলে আমার আর গভর্নমেন্ট চাকরির দরকার নেই। আরেকটা প্রমোশন হয়ে গেলে ধরেন এটাই আমার জন্য গভর্নমেন্ট চাকরি, কারণ আমি মাস শেষে অনেক টাকা পেনশন পাবো। এটাতে তখন পেনশনের সিস্টেম আছে, মানে আমি আর একটা রেঞ্জ উপর উঠতে পারলে আমি পেনশনের আওতাভুক্ত হয়ে যাব। পরে সমাজ এমনি করে স্যাররে বললো, স্যারও তখন তেমনি করে রাজি হয়ে গেল, আমাকে একটা ধাপ মানে সামনে উঠিয়ে দিল, তখন আমার প্রমোশন সিস্টেম হয়ে গেল। তো আমি তখন ওখানে মানে করতেছি খুব ভালোভাবে। এরকম করতে করতে সুমার সাথে মোটামুটি আমার একটা ভালো লাগার সম্পর্ক তৈরি হয়ে গেছে। একই বাসায় থাকা, মাঝে মাঝে রাতের বেলায় লুডো খেলতাম, বৃষ্টির রাতে দুজনে একসাথে বারান্দায় গিয়ে বসতাম,
এরকমভাবে সময়গুলো কাটতে কাটতে ওর প্রতি আমার এক ধরনের একটা মায়া বা ভালোবাসা কাজ করতে শুরু করে। মানে কেন জানি আমি জানি না যে আমার ভিতরে ওকে আমার ভালো লাগে, সোজা কথায় যেটা ভালো লাগে। এমনভাবে সময়গুলো কাটতেছে, তো এক পর্যায়ে আমার নিজের থেকে মনে হলো যে আমি ওকে প্রপোজ করব, মানে আমি ওকে পছন্দ করি বা আমি ওকে ভালোবাসি, এই কথাটা আমি ওকে বলবো। তো একদিন আমি রাতের বেলায় খাচ্ছিলাম, একইভাবে আমরা টেবিলে খাওয়ার পরে বললাম যে সোমা, একটা তো ঝামেলায় আছি, কী করবো বুঝতেছি না। ও বলে কি? আমার আম্মা তো আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগছে। তো আমার বলে ভালো কথা, বিয়ে করবেন, তা মেয়ে খোঁজেন। আমি বলি মেয়ে যে খুঁজবো, তাই এরকম মেয়ে কোথায় পাবো? আমি তো আসলে আমার দৃষ্টিতে তো ভালো কোনো মেয়ে পাই না, আমার তো তোর মতো মেয়ে পছন্দ। পরে আমার বলি কী বলেন, আমার মতো মেয়ে পছন্দ? আমি বললাম হ্যাঁ। তো আমরা হাসিয়া বলে তাহলে আমারই বিয়ে করে ফেলেন। আমি বলি তুই কি আমার বিয়ে করবি? এখন তুই এত বড় মাপের চাকরি করিস, এত ভালো টাকা বেতন পাস, তুই আমার বিয়ে করবি? ও বলে ও এখন উল্টা বলতেছেন, আমার মা আপনাদের বাড়িতে কাজ করতো, আমি তো কাজের মেয়ে, তা এখন কি আর আমার আপনি বিয়ে করবেন? আমি বললাম কোন সময় তোর মা কবে আমাদের বাড়িতে কাজ করতো, আর এখন তো তোর মা আলিশান বাড়িতে থাকে। ও আবার এলাকাতে বাড়িও বানাইছে, বাড়িটারি বানাইছে এবং জায়গাটাকে পরিষ্কার করছে, খুব ভালো অবস্থানের মধ্যে চলে গেছে আর কি। তাই বললাম এখন কি আর তুই আমার বিয়ে করবে? পরে আমার বলে সত্যি বলতেছি, আপনি যদি বলেন আমি কিন্তু আপনার বিয়ে করার জন্য রাজি আছি। ওর কথাটা আমার কাছে কেমন জানি লাগলো। যে খাওয়া দাওয়া করে রুমে আসলাম, আসার পরে মনের ভিতরে এই জিনিসটা তখন নাড়াচাড়া খাইতেছে যে ওই যে কথাটা বললো, এটা কি আসলে ঠিক বললো? ও কি আসলে আমাকে বিয়ে করতে চায়? পরের দিন আবার আমি মোটরসাইকেলে করে যাইতাম, ওরও আমি সাথে করে নিতাম। আর এলাকার সবাই জানতো যে আমরা হাজব্যান্ড ওয়াইফ। এই বিল্ডিংয়ের যত মানুষ আছে সবাই জানতো আমরা হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু আসলে আমরা হাজব্যান্ড ওয়াইফ ছিলাম না। তো ওরে আমি মোটরসাইকেলে করে নিয়ে যেতাম, আবার অফিস শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরে আসতাম। ওই দিন মোটরসাইকেলে করে নিয়ে গেছি, ওই দিন ওই শাড়ি পরছিল, খুব সুন্দর লাগতেছিল। আবার দেখবেন যে মেয়েদের সিমসাম বডি অথবা দেখতে একটু লম্বা সুন্দর, ওই মেয়েরা শাড়ি পরলে কিন্তু খুব ভালো লাগে। তো ও শাড়ি পরছে, শাড়ি পরাতে খুব সুন্দর লাগতেছে, এত কিউট লাগতেছে যে ন্যাচারালি ওর দিকে তাকায় যেন আমি ওর প্রেমে পড়ে গেছি, এরকম একটা অবস্থা। ওর দিকে তাকায় আসি সারাটাক্ষণ, যতক্ষণ অফিস করছি, একটু পরপর কারণে ওর কাছে আসতাম এবং ওর দিকে তাকাইতাম। ও খুব মজা করতাম, আমিও খুব মজা করতাম। এমন করেই সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে তখন অফিস শেষ হয়ে গেলে আমি ওকে মোটরসাইকেলে করে আবারও বাসা নিয়ে আসলাম। আসার পরে আমি ওর দিকে চোখাচোখি করতেছে, ও চোখাচোখি করতেছে, দুজনের ভিতরে এক ধরনের একটা অনুভূতি কাজ করতেছে, ভালো লাগা ভালোবাসার অনুভূতি, কিন্তু কেউ কাউকে প্রচার করি না। রাতে 2টা পর্যন্ত আমি নিজেকে ধরে রাখলাম। 2টার পরে আমার ভিতর মনে হলো যে না, আমি আর নিজেকে ধরে রাখতে পারতেছি না, আমি ওর ঘরের দরজা নক করব, ওকে ঘুম থেকে জাগাবে এবং জাগিয়ে আমি ওকে বলবো যে আমাকে ভালোবাসি। আমার কাছে আর কোনো অপশন নাই যে আমি এটাই করব। আমি যাবো এবং গিয়েও দরজা ধাক্কা ওরে উঠাবো, উঠে আমি ওরে বলবো যে আমারে ভালোবাসি। খুবভাবে নিজের ভিতরে জিনিসটা মনে হলো আর কি। হওয়ার একটা পর্যায়ে আমি তখন আস্তে আস্তে ওর রুমের দরজার সামনে গেলাম, যাওয়ার পরে জাস্ট দরজা নক করবো এমন টাইমে দরজা খুলে ফেলছে। আর দরজা খোলার পর আমি ওর দিকে তাকাইছি, বলি কী ব্যাপার এখানে? আমি আর ঘুম আসতেছে না। ও বলে আমারও তো ঘুম আসতেছে না, চলো বারান্দা গিয়ে বসি। হঠাৎ করে আমাকে তুমি করে বলতে শুরু করলো। তা ওর যে রুমের বারান্দা ছিল, ও রুমের বারান্দায় বসলাম, বসে কথা বলতে বলতে একেবারে নিশি রাত, ফজরের কিছুক্ষণ আগ মুহূর্তে বললাম সোমা, এই সময়টা তো একটা ভালো লাগার সময় এবং আমার 24 ঘন্টার ভিতরে আমার ভালো লাগে একটা মোমেন্ট, এই টাইমটা আসলে কি তুমি আমাকে বিয়ে করবা? এটা কি সত্য? আমাকে বলে আমি কি বলছি আমি করবো না? আমি বললাম যে সত্যি বলছো না দুষ্টমি করতেছো? ও বলে না, আমি কিন্তু রাজি আছি আপনাকে বিয়ে করার জন্য, তাই আমি কালকে বিয়ে করব, তুমি করবা? ও বলে হ্যাঁ করবো। অ্যান্ড কালকে সকালবেলায় আমরা দুজনে অফিসে না গিয়েই আমরা কাজী অফিসে গেলাম এবং কাজী অফিসে গিয়ে আমাদের বিয়ের কাজ শেষ করলাম এবং বাসায় আসার পরে আসার সময় অনেক ফুল টুল নিয়ে আসলাম। আমরাই মনে হয় দুজন মানুষ যে কিনা আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে বাসর ঘর তৈরি করলাম এবং সেই বাসর ঘরে ফুল দিয়ে সাজানো বাসর ঘরে আমরা নিজেরা বাসর করলাম। আমরা সেলফি তুললাম, ছবি তুললাম, ভিডিও করলাম, মোটামুটি যতটুকু করা যায় আর কি। অনেক মজা মাস্তি, অনেক আদর ভালোবাসার মাঝে আমার পুরোটা রাত কেটে গেল। সকালবেলা অফিসে যাচ্ছি এবং আস্তে আস্তে করে 1 কান 2 কান হতে হতে বিষয়গুলো অফিসের লোকেরা জেনে গেল যে আমি ওকে বিয়ে করছি এবং এমডি স্যারও বিষয়টা শুনে অনেক খুশি হলো যে আমরা বিয়ে শাদী করেছি বা একইভাবে আছি। এমডি স্যারও মোটামুটি খুব খুশি হলো। তো তখনও আমার সাথে থাকতো, একই অফিসে আমরা চাকরি করতাম, একই বাসায় আমরা থাকতাম, দুজন দুজনের মাঝে মোটামুটি অনেক মধুর সম্পর্ক। কিন্তু এই বিষয়টা তো আসলে বাড়ির মানুষ জানে না, গ্রামের মানুষ জানে না। গ্রাম থেকে আমার আম্মা বারবার বিয়ের জন্য প্রেশার দিচ্ছে, তুই বিয়ে করিস না কেন, বিয়ে কর, খুবভাবে আমার প্রেশার দিচ্ছে। আমার প্রেশার আমি আর নিতে পারতেছিলাম না। নিতে না পেরে আবার এটাও চিন্তা করি আমি মাকে কীভাবে বলবো যে মা আমি সোমাকে বিয়ে করছি। আম্মা তো এটা মানবেও না এবং আম্মা এটা কোনোভাবেই গ্রহণ করবে না। তো এরকম করে বেশ কয়েকদিন পরে আমি তখন বাড়িতে গেলাম, একাই বাড়িতে গেলাম। যাওয়ার পরে আম্মা চিল্লাফিল্লা করতেছে, তোর বয়সে সবাই বিয়ে করে ফেলছে, সবাই বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতেছে, তুই বিয়ে করিস না, প্রেশার দিল। আমি তখন কী করলাম, আম্মার কিছু না বইলা
রাতে খাওয়া দাওয়া করে ঘুমাইতে চলে গেলাম। সকালবেলা উঠে ফজরের নামাজ পড়লাম। ফজরের নামাজের পরে আইসা দেখি যে আমার আম্মা উঠানে কাজ করতেছে এবং ওই সময় আমাদের বাসায় কোনো কাজের লোক ছিল না। সালেহা খালা ওই সময় আর কাজ করতো না, সালেহা খালা কাজ ছেড়ে দিয়েছে, তো আমার আম্মা একেই কাজ করতো। পরে আম্মারে ডাইকে আমি পুকুরের ঘাটগুলোর দিকে নিলাম, নিয়ে বলি, মা তোমার আমি একটা কথা বলবো, তুমি যদি আমার কথাটা শোনো, রাগারাগি না কইরা, কারণ রাগারাগি করলে মানুষ জানবে শুনবে, আমাদের মান সম্মান নষ্ট হবে। তা তুমি যদি কথাটা শোনো, আমি তোমাকে বুঝিয়ে বলি, তুমি আমার কথাটা শোনো। আম্মা আমাকে বলে, কেন আমি রাগারাগি করবো? আমার ছেলে কথা বলবে, এটাতে আমি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবো, কী কথা তুই আমাকে বল। আমি তখন মাকে বললাম যে, মা তোমার কি মনে আছে যে সালেহা খালার একটা মেয়ে ছিল সোমা নামের? মা আমাকে বলে, মনে থাকবে কেন, সোমা কি মরে গেছে নাকি? ওনা তোর অফিসে চাকরি করে বললি, তুই অফিসে চাকরি দিছস? আমি বললাম, হ্যাঁ মা, আমার অফিসে চাকরি দিয়েছি, ও তো আমার অফিসেই চাকরি করতো এবং সেখান থেকে সে ভালো টাকা বেতনও পাইতো, তার পরিবার পরিজন সব কিছু সে পরিবর্তন করেছে, খুব ভালো একটা অবস্থানে গেছে। এখন মা, আমি এরকম করে ইনিয়ে বিনিয়ে ঠাস করে মাকে বলে ফেললাম যে, মা আমি সোমাকে বিয়ে করছি। এটা শোনার পরে মা মোটামুটি একটু রাগ করছে, রাগ করে আমার দিকে তাকাইছে, তাকে বলে, কী বললি আমারে? মা আমি সোমারে বিয়ে করছি। মা একটু কষ্ট পাইছে, মনে মানে কষ্ট পাই, আমার বলে, তুই কি জানোস না যে সোমা অশিক্ষিত? আমি বললাম, জি মা আমি জানি, ও পড়াশোনা করে নাই। মা আমারে বলে, পড়াশোনা না করা এরকম অশিক্ষিত একটা মেয়ের তুই কেন বিয়ে করলি? আমি তো তোর গ্র্যাজুয়েশন শেষ করাইছি, আমার ছেলে এত বড় একটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করলো, তো সেখানে আমার ছেলে এরকম একটা অশিক্ষিত মেয়ের কীভাবে বিয়ে করে? আমি তখন বললাম যে, মা দেখো, শিক্ষিত অশিক্ষিত এই বিষয়টা আসলে বড় কথা না, বড় কথা হচ্ছে সুমাকে আমার পছন্দ হয়েছে এবং তার কথাবার্তা আচার আচরণ সব কিছু আমার ভালো লেগেছে, সেখান থেকে আমি তাকে বিয়ে করেছি। এখন শিক্ষিত আর অশিক্ষিত দিয়ে কী করবো? আমার আম্মা বলে, না কাজটা তুই ভালো করিস নি, এই কাজটা তোর একদম ঠিক হয়নি। আমার খুবই মন খারাপ করলো। মারে বললাম যে, মা তোমার কাছে অনুরোধ, তুমি এটা গ্রামের মানুষদেরকে জানাইও না, এবং গ্রামের মানুষ যদি বিষয়টা জানতে পারে তাহলে এটা খারাপভাবে নেবে। আমার আম্মা বলে, দেখ যা করার তা তো করেই ফেলছিস, এখন ওই মেয়ে কী করে? আমি বললাম যে, আমার সাথে আছে, আমার অফিসেই কাজ করে। আম্মা আমাকে বলে, তুই আমার ঢাকায় নিয়ে যাবি। আমি বললাম, জি কেন, তুমি কি ওরে কিছু বলবো নাকি? মা আমারে বলে, দেখ তুই আমাকে ঢাকায় নিয়ে যাবি, আমি ঢাকায় যাব। ওই দিনে আমি তখন আম্মাকে নিয়ে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম, মারি নিয়ে ঢাকায় আসলাম। মা কিন্তু বাড়িতে বিষয়টা কাউরিয়ে বলে নাই। ঢাকা আসার পরে দেখতেছি আমরা একই বাসায় থাকতেছি এবং আমাদের মানে ফুললি ফ্যামিলি চলতেছে, মানে হাজব্যান্ড ওয়াইফের মতো অবস্থা। এবং ওই সময় কিন্তু সোমা আবার প্রেগনেন্ট, এটাও কিন্তু আমি বলতে ভুলে গেছিলাম, ওর পেটে কিন্তু মানে বেবি আসছে। এটা জানার পর তো আম্মা আরও বেশি মানে মোটামুটি করে ফেললো। পরে আম্মা ফোনের মাধ্যমে বাবাকে জানাইলো, বাবাও তো শুনে খুব রাগারাগি, যেটা কী ধরনের কথা আমরা জানি না শুনি না, হুট করে সালেহার মেয়ের বিয়ে করে ফেললো, ও রাগারাগি করলো। আমার মা 5-6 দিনের মতো এখানে থাকলো এবং সোমা আর আমি যতটুকু পারলাম মাকে ততটুকু হ্যাপি রাখার চেষ্টা করলাম। 5-6 দিন পরে মা তখন আবার গ্রামে চলে গেল এবং গ্রামে যাওয়ার পরে মা তখন মানে আব্বুর সাথে কথাবার্তা বললো, সবার সাথে কথাবার্তা বললো, বলে আমাকে বলতেছে তুই বাড়িতে আয়, আবার আমাকে ফোন দিল। তো এতবার আমার চাকরিতেও সমস্যা হয়। পরে আমি পুনরাবার বাড়িতে গেলাম, আম্মা আমাকে ডাকার পরে বাড়িতে যাওয়ার পরে মা আমাকে বলতেছে, যা করার তা তো করেই ফেলছিস, এসব তো বলে আর লাভ নাই, আর এইসব বলেও আমি এখন কোনো কিছু করতে পারবো না। আচ্ছা যা হবার তা হয়েছে, আমি তো ঢাকাতে ওর চলাফেরা দেখছি, ও যেভাবে চলাফেরা করে, বেপরদায় চলাফেরা করে, এগুলার পাপ তো আমাদেরকেও পেতে হবে, আমরাও এইসব পাপে ভুগবো। তো তুই একটা কাজ করতে, মেয়েরে বাড়িতে পাঠাই দে, বিয়ে যেহেতু করছিস ওরা গ্রামে পাঠাই দে, গ্রামে থাকবে, আর যেহেতু পেটে বাচ্চা আছে ওরা গ্রামে পাঠাই দে। আমি তখন বললাম যে, আচ্ছা মা ঠিক আছে, তুমি যদি বলো আমি গ্রামে পাঠাই দিব, কোনো সমস্যা নাই। আম্মা তখন আস্তে আস্তে গ্রামের লোকজন সবাইকে জানাই দিছে, সবাই তখন বিষয়টা জেনে গেছে। আমি তখন ঢাকাতে আসলাম, আসার পরে সোমারে বললাম যে, সময় এই ঘটনা, আম্মা বলতেছে তোমাকে গ্রামে চলে যাওয়ার জন্য। আমাকে বলে, এটি কী ধরনের কথা বললাম, আমি এখানে জব করি, একটা ভালো স্যালারি পাই, আমি এখন গ্রামে গিয়ে কী করব? আমি বললাম, দেখো তুমি যতটুকু ব্যাংক ব্যালেন্স করেছো বা তোমার যতটুকু ব্যালেন্স আছে, সো তোমার আম্মা এটা দিয়ে ভালো করেই চলতে পারবে। এর মাঝে তোমার আবার চাকরি করে তোমার আম্মাকে তো খাওয়ানো পড়ানোর দরকার নাই, আর তোমার মা তো আমারই মা। তো যেহেতু তোমার পেটে বাচ্চা আছে, এমনিতে তো কয়েক মাস পরে তোমাকে কাজ ছেড়ে দিতে হবে, তো তুমি চলে যাও, গ্রামে চলে যাও। আমাকে বলে, দেখো আমার না খুব ভালো লাগতেছে না, আমি গ্রামে থাকতে পছন্দ করি না, আমার ভালো লাগে না। আমি বললাম যে, প্লিজ তুমি আমার কথা শোনো, অন্তত আমাদের সংসারটা ভালো করার জন্য। আমার মা যেহেতু এখন একটু মোটামুটি রাজি হয়েছে, আম্মাকে একটু ঠিকঠাক করার জন্য, আমাকে একটু ভালো পজিশনে আনার জন্য তুমি গ্রামে যাও, প্রয়োজনে আবার চলে এসো, সমস্যাটা আমি পরে নিয়ে আসবো। এই কথা বলে ওকে বুঝিয়ে শুনিয়ে পরে আমি আমার আব্বা আম্মাকে ঢাকাই না, আব্বা আম্মাকে নিয়ে ওর সাথে আমি আব্বা আম্মাকে দিয়ে দিলাম, ও চলে গেল গ্রামে। তো গ্রামে গিয়ে থাকতেছে, ওর মতো করেই চলতেছে আলহামদুলিল্লাহ। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার একটা মেয়ে সন্তান হলো গ্রামের বাড়িতে। আমিও বেশি একটা যেতে পারি না, কারণ আমি এখানে আমার জব ছিল, জবের জন্য খুব আমার একটা যাতায়াত করা হয়নি, খুব বেশি যেতে পারিনি। এরপরেও যতটুকু পারছি গেছি, আমার একটা সন্তান হলো এবং মেয়ে সন্তান নাম রাখছি সানজিদা। তো
তার মেয়েটাও দেখতে অনেকটাই সুন্দর হয়েছে, অনেকটাই সময়ের মতো। তো ঢাকায় থেকেও গ্রামে গেল এবং গ্রামে যাওয়ার পর আমার মেয়েটা হওয়ার পরে মানে মেয়েটা হওয়ার আগে তো মানে পেটে বাচ্চা ছিল, এই জন্য বেশিরভাগই বাসায় থাকতো, বাসায় বের হতো না, ঘরের মধ্যেই থাকতো। কিন্তু মেয়েটা হওয়ার পরে ও কেমন যেন একটু বেপরদায় চলাফেরা করতে শুরু করছে গ্রামের বাড়িতে, এবং সে প্রচুর টিকটক ভিডিও করে, টিকটক ভিডিও বানায়, এরকম করে ওরকম করে মানে একটা মানে যাযাবর একটা লাইফও শুরু করে দিয়েছে। তো আমার আম্মা সবসময় আমাকে ফোন দিয়ে চিল্লাচিল্লি করে, গালাগালি করে, এটা কী ধরনের কথা, আমাদের বাড়ি সম্মানিত বাড়ি, আমাদের বাড়ির ভিতরে ওইরকম রাস্তাঘাটে ঢুকে মোবাইল দিয়ে টিকটক বানায়, এই করে ওই করে। তা আমি সোমারে যতই মানা করি যে সোমা আম্মা তো তোমার নামে রিপোর্ট দিচ্ছে, তুমি এগুলো বন্ধ করে, এগুলো করে না। ও আমাকে বলে হ্যাঁ আমি ঢাকায় চাকরি করতাম ভালো একটা অবস্থানে, তুমি আমাকে এখান থেকে গ্রামে নিয়ে আসছো, আমি এখন গ্রামের একটা মেয়ে, তোমার আব্বা আম্মার সাথে থাকি, সামান্য একটা টিকটক করি, এতে ওদের কী সমস্যা। মানে মোটামুটি ও যতটুকু পারছে অতটুকু আমাকে ওয়াশ করতেছে। এদিক দিয়ে আব্বা আম্মার মতো আমার গালাগালি করতেছে, সোমা তাদের কথা শোনে না। আবার এদিক দিয়ে সোমা আমাকে বকা দিতেছে যে আমি এখানে থাকলে এই হই ওই হই। একটা আবার যে আমি আমার মা বাবারে বললাম যে একটা কাজ করে তারা ঢাকায় পাঠাই দাও। আমার বাপ মাই বলে যে না ঢাকায় পাঠাবো কেন, আমাদের নাতিন হয়েছে ও গ্রামেই থাকবে। কিছুদিন পরে আমি তখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে যে জিনিসটা আমি ঢাকায় থাকতে বুঝতাম না, বাট বাড়িতে যাওয়ার পরে আমি বুঝলাম যে শুধু সে টিকটক করে না, সে মোবাইলের মাধ্যমে এই টিকটকের মাধ্যমে বিভিন্ন ছেলেদের সাথে সে মানে ফ্রেন্ড তৈরি করতেছে, বিভিন্ন তার ফ্রেন্ডের সাথে কথাবার্তা হচ্ছে অডিও কলে, ভিডিও কলে, এবং টিকটকের মধ্যে দিয়ে সে মোটামুটি একটা খারাপ লাইফ লিড করতেছে, সোজা কথা যেটা বলা চলে। তো আমার কাছে বিষয়টা এক বিন্দু পরিমাণও ভালো লাগে নাই, এবং ভালো না লাগার পরিপ্রেক্ষিতে আমি তখন তারে বললাম যে তুমি টিকটক করা বন্ধ করে দাও, তুমি আর টিকটক করবে না, এবং এটা আমার পছন্দ না, এটা তুমি বন্ধ করো। আমাকে বলে টিকটক বন্ধ করবো মানে আমি টিকটক বন্ধ করতে পারবো না। আমি ওর মাকে ডাকলাম যে দেখেন আপনার মেয়েকে আপনি বলেন এগুলো না করার জন্য। ওর মাও আমার উপর একটু রাগান্বিত যে আমার মেয়ে ঢাকায় চাকরি করতো, কারণ ঢাকায় চাকরি করার অবস্থায় মাসে মাসে ওনারা টাকা দিত। তো এখন তো ধরেন গ্রামে চলে আসছে, আমার মায়ের বাড়িতে থাকতেছে, কাজ করতেছে, তাই এখন তো ওর মারে টাকা দিতে পারে না, এই জন্য ওর মাও একটু রাগান্বিত, ওই মেয়ের কথাই চলে। এরকম করে মা মেয়ে দুজনকে আমি বোঝানোর চেষ্টা করতেছি, তারা কোনোভাবে আমার কোনো কথা বুঝতে রাজি নাই। পরে ঘরোয়াভাবে আমি একটা দরবার ডাক দিয়েছি, মানে সোমার যে মামা আছে, নানা আছে, ওনাদেরকে ডাকাইলাম, আমার বাবা মা সহ আমাদের বাড়ির আরও দু একজন গণ্যমান্য ব্যক্তি মিলা আমরা আমাদের ঘরের মধ্যে বসলাম, মানে একটা ঘরোয়া মিটিং, যেটাকে বলে ঘরোয়া মিটিংয়ের মতো। যেহেতু সোমা আমার বাবা মায়ের কথা শোনে না, আমার কথা শোনে না, ওর মতো করে টিকটক ভিডিও বানায়, ওর মতো করেও চলাফেরা করে, কাউকে মানে না, কারো কোনো কথা শোনে না, তো এভাবে তো আসলে চলতে পারে না। এই জন্য আমি তখন একটা গ্রামীণ দরবারের মতো মিটিংয়ের মতো বসলাম, বসে আমি তখন এগুলো বললাম যে এই ঘটনা, ও টিকটক করে, রাস্তাঘাটে ঘুরে ফেরায়, আমি নিজেও দেখেছি এই টিকটকের মাধ্যমে অনেক ছেলেদের সাথে ওর লিঙ্ক হয়েছে, তাদের সাথে কথা বলে, আমার এটা পছন্দনীয় না, এবং আমার মেয়েটাকেও ঠিকমতো দেখে না, মেয়েটাকে দুধ খাওয়ায় না, এবং মেয়েটাকেও টোটালি বুকের দুধ খাওয়াইতো না, ওর বুকের দুধ নষ্ট হয়ে যাবে এই জন্য বুকের দুধ খাওয়াতেও না টোটালি। তো এটা তো আসলে হতে পারে না, এই বিষয়গুলো আমার আব্বা আম্মা মেনে নিচ্ছে না, কী করা যায়। সুমার মা তখন নিচের দিকে তাকে আছে, কোনো কিছু বলে না। সুমা তখন হঠাৎ করে বলতেছে যে আপনি কি বলতে চান আমারে বলে। আমি বললাম আমি কী বলতে চাই মানে আমি চাই আমার বউ এই গ্রামের 8-10টা মেয়ের মতো যেভাবে সংসার করে একইভাবে আমার বউ সংসার করবে, আমি এটাই চাই। আমাকে বলে দেখেন আমি আপনাকে একটা স্ট্রেট কথা বলি, আমি আপনাকে ছাড়তে পারবো কিন্তু টিকটক ছাড়তে পারবো না। এটা শোনার পরে তো আমার মামারা ছিল দরবারে মিটিংয়ে, মামারা তখন আমার মুখের দিকে তাকায় আছে, তাকায় থেকে বলতেছে বাগিনা তাহলে তো হয়েই গেল, আর কোনো কথা নাই, যদি তুমি বউ নিয়ে থাকতে চাও তাহলে তোমার বউ এভাবেই চলবে, এটাই তোমার মানতে হবে। আর যদি তুমি এটা মানতে না পারো তাহলে তোমার বউকে তুমি ছেড়ে দাও, কথা সোজা। কারণ সে তো বলেই দিল সে তোমাকে ছাড়তে পারবে কিন্তু টিকটক সে ছাড়তে পারবে না। তো এখানে তো আমাদের আর কোনো কিছু বলার থাকে না, আর কোনো কিছু বলার অবকাশ আমাদের নাই। তুমি তো নিজেই বুঝলা, এখন কি করবা। আমি তখনও চুপ হয়ে আছি যে কি করব, মানে কি বলবো, মানে কোনো কিছু বলার মতো তো আমার আর কোনো ভাষা নেই যে আমি কী বলবো, মানে কীভাবে কী বলবো। আমি চুপচাপ আছি, অনেকক্ষণ চুপচাপ থাকার পরে বললাম যে সোমা তুমি যে কথাটা বলছো এটা কি ভেবে চিনতে বলছো? বলে হ্যাঁ আমি ভেবে চিনতে বলছি। তখন আমার মেয়েটা ওর কোলের মধ্যে, আমি তখন বললাম যে মামা আমাকে 2টা দিন একটু ভাবার সময় দেন, আমি 2টা দিন একটু চিন্তা করি। আবার ঢাকাতে তো আমার চাকরি চলতেছে, ওইটা থেকে আমি ছুটি নিয়ে আসছি। পরে আমি ওরে খাটেও আমার পাশে শুয়ে আছে, মেয়েটা মধ্যখানে ও এক পাশে আমি এক পাশে। ওই টিকটক মিকটক করার পরে কিন্তু আমি আর তার কাছ থেকে ওরকমভাবে ভালোবাসা পাই না, স্বামীর যে ভালোবাসাটা এটাও হবে তার কাছ থেকে আমি পাই না। মেয়েটার মুখের দিকে তাকাইলাম, মধ্যরাতেও ঘুমায় গেল, মেয়েটার মুখের দিকে তাকাই আছে। আমি চিন্তা করতেছি ও যেগুলো করতেছে এগুলোতে আমি হয়তো আজকে ওকে ছেড়ে দিলাম, কিন্তু আমার মেয়েটা এখনও মায়ের বুকের দুধ খায়, এবং ছেড়ে দেওয়ার পরে ও আমার মেয়েটাই নিয়েই চলে যাবে। এবং ও যেরকমভাবে তার জীবনটা লিড করতেছে, ও এখান থেকে চলে গেলে, আমার কাছ থেকে চলে যেতে পারলে ও সর্বপ্রথম শুয়ে যাবে আমার অফিসের এমডির সাথে।
আমার অফিসের এমডির সাথে শুয়ে প্রথম আমার চাকরিটা খাবে, এটা সত্য কথা। এবং এরপরে ও যা করবে তা আমি আর বলে বোঝাতে পারবো না। এবং একটা পর্যায়ে আমার মেয়ের জীবনটাও নষ্ট হয়ে যাবে। মেয়ের সুখের কথা চিন্তা করে আমি একটু স্টপ হয়ে গেলাম। সকালে ঘুম থেকে ওঠার পরে আব্বা আম্মারে বললাম, মা আমি তো তোমারই সন্তান, তোমার তো আরও 2টা ছেলে আছে, তোমার 2টা ছেলেকে বিয়ে করাও, বিয়ে করাইয়া ওই ছেলেগুলোর সাথে তোমার বউকে রাখো, তোমাদের পুত্রবধূ আনো নতুন, আমার সাথে সোমাকে দিয়ে দাও। আমার মেয়ের সানজিদার মুখের দিকে তাকিয়ে আমি সব কিছু মেনে নিলাম। মা, সানজিদা যেমন করে চল আমি তাকে তেমন করে রাখবো, আর সোমা যেমন করে চল আমি তেমন করে ওকে রাখবো। আমার মা বলে, বাবারে তুই কিন্তু তোর পেটের মধ্যে টিউমার হয়েছে, টিউমার অপারেশন করতে অনেক কষ্ট, এটা তুই জানিস। তুই টিউমার অপারেশন করবি না কারণ তুই কাটাচিরে সহ্য করতে পারোস না, কিন্তু তুই কি বুঝোস না যে একটা সময় টিউমারটা বড় হয়ে তোর জীবনটা কেড়ে নিবে। তোর মারে বললাম যে, মা দেখো আসলে আমার কিছু বলার নাই, তুমি যতই যুক্তি দাও বা যতই কিছু করো আমি সোমারে ছাড়তেও পারবো না, আমার সানজিদার জীবন আমি নষ্ট করতে পারবো না। আজকে দুপুরে আমি ওকে নিয়ে চলে যাব, তোমরা আমার ছোটো যে ভাই আছে ওরে বিয়ে করাও। এই বলে দুপুরবেলা আমি চলে যাচ্ছি। আমার আব্বা বলে, শোন তুই যে চলে যাচ্ছিস এটা মনে রাখিস, তুই আমার পরিবার থেকে কিন্তু একেবারে চলে যাওয়া, তুই কিন্তু কোনোদিন আমার পরিবারে ঢুকতে পারবি না, তুই কিন্তু একেবারে তোর বউ নিয়ে চলে যাচ্ছিস, এটা মাথায় রাখবি। তুই আর কোনো দিন আমার পরিবার আসতে পারবি না, এবং তুই যে আমার ছেলে এটাও আমি কারো কাছে আর প্রমাণ কারো কাছে আমি বলবো না, আমি তোকে আমার মন থেকে চিরতরে মুছে ফেলবো। আমি তখন কান্না করতে করতে একরকম বাসা থেকে বেরিয়ে গেছি। আসলে কী আর বলবো, আব্বাকেও কিছু বলার নাই, মাকেও কিছু বলার নাই। আমার কান্না করতে করতে বাসা থেকে বেরিয়ে গেছি। আমার মেয়েটারে কোলে নিয়ে সময় নিয়ে আমি তখন ঢাকার দিকে চলে আসছি। ঢাকা আসার পরে যে ফ্ল্যাটে আমি উঠেছি ওই ফ্ল্যাটে আগের ফ্ল্যাটে ওর নিয়ে উঠলাম। উঠার পরে এই তো সে আবারও আগের মতো এই টিকটক করে আজকে টিকটক পার্টি দিচ্ছে, ওদের এরিয়া পার্টি, অনেক ছেলে অনেক মেয়েরা আসতেছে, ওর সাথে নাচতেছে গাইতেছে এবং এরকম করতেছে। একটা সময় টিকটক সেলিব্রিটি হয়ে গেল। টিকটক সেলিব্রিটি এরকম যে ওর নিয়ে আমি রাস্তায় ধরে বেরোইছি, ছেলেরা ওর সাথে ছবি তোলার জন্য পাগল হয়ে যায়। মাঝে মাঝে ও আমাকে বলে যে নাও আমার সাথে এদের ছবি উঠাই দাও। তো আমি তখন নিজে আমার বউয়ের ছবি উঠে আমি দেখতে পাই আমার বউয়ের শরীরের সাথে অন্য ছেলের হাত লেগে আছে, আমার বউয়ের বিভিন্ন লজ্জাজনক জায়গাগুলোতে ছেলেদের হাত লেগে আছে, তারপরেও আমি ছবি উঠাই। আসলে কিছু করার নাই, শুধু মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি তখন চুপ হয়ে যাই। এরকম করে ওর 1 দিন 2 দিন 3 দিন প্রায় 6 মাসের মতো এরকম টিকটক করতে করতে ঢাকায় আসার পর আরও বেপরোয়া হয়ে গেল। গ্রামে তো ধরেন টিকটকের যে ইভেন্টগুলো ছিল, ইভেন্টগুলো করতে পারতো না, টিকটকারদেরকে একসাথে করে এরকম টিকটক ভিডিও বানাইতে পারতো না। বাট ঢাকায় আসার পর তোর এগুলো আরও বেশি উন্মুক্ত হয়ে গেল। সো এখন ও একদম ওফেন্ডে এগুলো করে বেড়াচ্ছে, কোনোভাবেই ওকে বাধা দিয়েও রাখা যায় না, ও আমার কোনো কথা মানেও না, শোনেও না। সময়ের পরিবর্তনে পালাক্রমে একটা পর্যায়ে আমি দেখলাম যে না, কোনোভাবে আমি ওকে আর আমার বাঁধনে বাঁধতে পারলাম না, আমি ওকে বাঁধতে পারলাম না। এবং একটা সময় ও হঠাৎ করে 5-6টা ছেলে নিয়ে বাসায় আসে, 5-6টা মেয়ে নিয়ে বাসায় আসে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় কি হঠাৎ করে বলে যে, হৃদয় আমি তোমাকে অনেক কষ্ট দিই, তুমি কি রাগ করো, তুমি যদি বলো আমি টিকটক ছেড়ে দিব। হঠাৎ করে যে কী বলো, যে টিকটক তুমি আমাকে বললে যে তুমি আমারে ছাড়তে পারবা কিন্তু টিকটক ছাড়তে পারবা না, সেই তুমি বলো টিকটক ছেড়ে দিবা। আমাকে বলে হ্যাঁ আমি টিকটকটা ছেড়ে দিব। আমার কাছে মনে হলো আর কি যে আমি তোমার মনে অনেক কষ্ট দিচ্ছি, সো তোমাকে এভাবে কষ্ট দেওয়া আমার ঠিক হবে না, সো আমি টিকটক ছেড়ে দিব তুমি যদি বলো। আমি বললাম তুমি যদি ভালো মনে করো ছেড়ে দিলে তাহলে তুমি ছেড়ে দাও। এই বলো হঠাৎ করে ও টিকটক ছেড়ে দিল। হঠাৎ করে আর টিকটকে ভিডিও বানাচ্ছে না, ওর আইডিটা পড়ে আছে, ওইখানে কোনো ভিডিও আপলোড দিচ্ছে না, পোলাপাইন নিয়ে বাসার মধ্যে কোনো ইভেন্ট করতেছে না। হঠাৎ করে ওর ভিতরে এক ধরনের আধ্যাত্মিক টাইপের পরিবর্তন হয়ে গেল এবং নামাজও পড়ে, হঠাৎ করে নামাজ পড়তে শুরু করলো। আমি তখন বললাম, হাই রে তুই যদি এতটাই ভালো হবি তাহলে গ্রামে থাকতে হয়ে গেলি না কেন? তুই যদি গ্রামে থাকতে এতটা ভালো হইতি তাহলে তো আমি আর আমার আব্বা আম্মার কাছে অপমান হয়ে আমাকে গ্রাম ছেড়ে আসা লাগে না। যাই হোক, তারপরে আমি বসে আছি, তুই দেখা যাক না ও কী করে। এমন করে সময়গুলো কাটতে কাটতে এইভাবে প্রায় মাসখানিক পরও তখন আমাকে বলে, দেখো তোমাকে একটা কথা বলি, আমি তো টিকটক ছেড়ে দিয়েছি, এখন আর টিকটক করি না, তবে আমি একটা কাজের অফার পাইছি, এটা কি করব? বাংলাদেশের একজন খ্যাতিমান প্রডিউসারের কথা আমাকে, পরিচালকের কথা আমাকে বলে যে উনি আমাকে ফোন দিয়েছে গতকালকে, উনি বলতেছে যে ওনার একটা নাটকে কাস্ট করার জন্য সাইড নায়িকা হিসাবে আমি কি কাজটা করবো কি না। তাই আমি বললাম যে দেখো তুমি তো টিকটক ছেড়ে দিয়েছ, এখন আর এগুলোর মধ্যে যাইও না। ও বলে টিকটক হচ্ছে একটা প্ল্যাটফর্ম এবং অভিনয় হচ্ছে আর একটা প্ল্যাটফর্ম, আমি যদি এখানে কাজ করি তাহলে আমি মোটামুটি কিছু টাকা পাবো, তোমারও তো অতটা ভালো স্যালারি না, বা যতটুকু তোমার হচ্ছে যদি আমি কিছু টাকা স্যালারি পাই তাহলে
মানে দুজনে মিলে হয়তো ভালো করে চলতে পারবো, প্রয়োজনে তুমি আমাকে সাথে করে নিয়ে যাবা, যেদিন আমার শুটিং হবে আমাকে তুমি সাথে করে নিবা। তো আমি বললাম যে না, তোমাকে আমার সাথে করে নেওয়ার প্রয়োজন নয়, তুমি যদি মনে করো তুমি করবা তাহলে কি আর করা, তুমি করো, আমি তোমাকে বাধা দিব না। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। এরপরে ও রাজি হয়ে গেল এবং ওই পরিচালক একদিন আমার বাসায় আসলো সরাসরি, ও চা কফি করে দিল, পরিচালক খেলো, খেয়ে ওকে বললো যে আমাদের ওইদিকে শুটিং হবে, শুটিংয়ের স্পটের কথা বললো, এখানেও যাবে। পরের দিন সকালবেলা ওই পরিচালক আসলো এবং পরিচালকের টিমের লোকজন আসলো, ওদের গাড়ির সাথেও চলে গেল। রাত 11টার দিকে ও বাসায় আসলো। বাসায় আসার পরে ছিল এর পরের দিন শুটিং অফ, তারপরের দিন আবারও গেল। এরকম করতে করতে একটা নাটকও খুব ভালো করে তৈরি করলো এবং নাটকটাও এনটিভিতে অনিয়ার হলো, এটা এনটিভিতে দেখালো। আমিও দেখলাম যে না মাশাআল্লাহ খুব ভালো অভিনয় করছে এবং আমার অফিসের যারা ছিল তারা তো সবাই ওকে চিনতো, সোমাকে চিনতো। অফিসে সবাই তখন আমাকে নিয়ে খুব গর্ব করেছে, দেখেন আপনার ওয়াইফের অ্যাক্টিং অভিনয় এত ভালো, মাশাআল্লাহ, গুড লুকিং, কথাবার্তা, আচার আচরণ বা সব কিছু দেখার মতো, মানে সবাই এটাতে প্রশংসা একেবারে পঞ্চগড়। তো যাই হোক, এরকম করে প্রথমে একটা নাটকে কাজ করলো, এরপরে পুনরায় আরেকটা নাটকেও কাজ করার জন্য শুরু করলো। আরেকটা নাটকে কাজ করলো, এটাতেও কাজ করতেছে এবং তখন থেকে দেখলাম যে মোটামুটি ভালো একটা অবস্থানের মধ্যেও চলে গেছে। এক কথায় বলতে গেলে সেলিব্রিটি হয়ে গেছে, ভালো মানের একজন সেলিব্রিটি। কয়েকটা নাটকে কাজ করলো, সবাই ওকে দেখতে আসে বা সবার সাথে ওর একটা ভালো সম্পর্ক তৈরি হলো। এইভাবে সময়গুলো কাটতেছে এবং আমাকেও মোটামুটি খুবভাবে টেক কেয়ার করতেছে। আস্তে আস্তে বাড়ির মধ্যেও আমি তখন যাতায়াত করতে শুরু করলাম, মানে গ্রাম থেকে যে আব্বা আমাকে বের করে দিল, আমি পুনরায় আবারও গ্রামে যাইতাম। আবার আমার আব্বা আমাকে আবার মেনে নিল, গ্রামে যাতায়াত শুরু করছি, গ্রামের মানুষের সাথে আবার উঠা বসা। তখনও সময় মা গ্রামেই আছে, সালেয়া খালা আমার সাথে তখন ভালো সম্পর্ক, আমাকে মা করে ডাকি, উনি আমাকে ছেলের মতো আদর যত্ন করে। তখন আবার কিন্তু সোমা বিল্ডিং উঠাই ফেলছে, মানে 2 ফ্ল্যাট একটা বাড়িও করে ফেলছে, চারপাশে আপনার মানে বাউন্ডারি করে খুব সুন্দর করে বাড়ি করছে এবং গাড়ির জন্য টাকা জমাইতেছে, কিছুদিনের মধ্যে গাড়ি কিনবে। তো এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ও আমাকে হঠাৎ করে বললো যে আমার না আর নাটকে কাজ করতে ভালো লাগে না, আমি একটু সিনেমা লেভেলে কাজ করবো, আমাকে বলতেছে। আমি তখন বললাম সিনেমা লেভেলে কাজ করবা, তুমি কি সিনেমা লেভেলে কাজ করতে পারবা? ও বলে হ্যাঁ, সিনেমাতে কাজ করতে যাব, কিন্তু মানে সিনেমাতে অনেক ভালো ভালো কাজের অফার পাই, কাজ করতে পারবো, কিন্তু কাজ করতে গেলে এই ধরনের সমস্যা পোহাতে হয়। কী ধরনের সমস্যা আমি এটা বলতে চাই না, যে এই ধরনের সমস্যা পোহাতে হয়। এখন এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন করে আমি যদি কাজ করি তাহলে তো তুমি আমার স্বামী, আমি তো তোমাকে ঠকাচ্ছি, এটা তো আমি করতে পারবো না। আমি তখন বললাম যে হ্যাঁ, তুমি যেটা ঠিক বলছো, তোমার কথা ঠিক আছে, কিন্তু এটা তো আসলে আমিও মেনে নিতে পারতেছি না। আমাকে বললে হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছিলাম যে কি করব, অ্যান্ড এটা তো আসলে ভাবা যায় না। ওর সাথে এইসব কথাবার্তার মাঝে হঠাৎ করে একদিন আমার আব্বা মারা যায়। ওই সময়ের ভিতরে আব্বা মারা গেল। আব্বা মারা যাওয়ার পর আমি তখন বাড়িতে গেলাম, ও সব বাড়িতে গেল, ও আব্বুর দাফন কাফন করলাম, করে আমি আবারও 5 দিনের মতো বাড়িতে থাকলাম। 5 দিন পর আবার চলে আসলাম ঢাকাতে আসলাম এবং আসার সময় আমি আম্মুকে সাথে করে নিয়ে আসলাম। আম্মু এখানে আরও 5-6 দিন ছিল ঢাকায়, থাকার পর আম্মুরে বাড়িতে পাঠিয়ে দিলাম আবার। তখনই তো আমার মেয়ে সানজিদা স্কুলে যাইতো, মেয়েটাও বড় হয়েছে, স্কুলে যাইতো আসতো। একটা পর্যায়ে এভাবে আরও নতুন নতুন নাটকে কাজ করে, কিন্তু ও সিনেমাতে কাজ করার খুব ইচ্ছা, যে সিনেমাতে কাজ করে বড় পর্দায় কাজ করবে, বড় পর্দার নায়িকা ও হবে। এটার জন্য ও সবসময় আমাকে বলে যে আমি একটা বড় পর্দায় কাজ করতে যাই, যদি একটা বড় পর্দায় কাজ করার সুযোগ পাই, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া হবে, আমি বড় পর্দায় কাজ করবো, সবসময় এগুলো আমাকে বলে। তাই আমি বলি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আর অপেক্ষা করো, হতে পারবা, টেনশন নাই, মানে ধৈর্য ধারণ করো এবং হওয়া যাবে, এরকম করে আমাকে বোঝাচ্ছিলাম। তো ওই কথাই একটাই, যে বড় পর্দায় কাজ করতে হলে এইভাবে নোংরামি কিছু করতে হবে, কারণ কোনো প্রডিউসাররা ওর কাছে গেলে বা পরিচালকটা ওকে একটাই বলে, আপনি হচ্ছে নতুন মুখ, আপনি এর আগে কোনো সিনেমায় কাজ করেন নাই, আমরা আপনাকে সিনেমাতে কাজ দিব, আপনার সাথে যেই হিরো সে নাম্বার 1 হিরো, এখন আপনাকে তো এইভাবে কাজে নেওয়া যাবে না, আমাদেরকে সময় দিতে হবে, বা এই করতে হবে, এই করতে, বিভিন্ন ধরনের বাজে যে প্রস্তাবগুলো এগুলো করতে থাকে। তো আমার কাছে তখন মনে হলো যে আমার বউ কিন্তু তখন খুব ভালো, আবার এতে আবার বাড়িতেও গেছে, এখন সিনেমার নায়িকা হয়ে গেছে, বাড়িতে যাওয়ার পরেও বাড়িতে বলা পায়নি, ওর সাথে সেলফি তোলে, বা ও বাড়িতে গেলে মানে মানুষ জায়গা দেওয়া যায় না, মানুষ হুমড়ি খেয়ে বাড়িতে আসে ওকে এক নজর দেখার জন্য, এত পরিমাণের মানুষ। আমার মাও তখন খুব সফট হয়ে গেল এবং আমিও দেখলাম যে ভালো একটা অবস্থানে চলে গেল। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, ও যদি কোনো ধরেন আপনার কোনো একটা সিনেমাতে কাজ করতে যায় বা কাজ করতে হয়, তাহলে ওকে এই কাজটা করতে হবে, এটা ছাড়া কেউ ওকে কাজ দেবে না। একসময় রাতের বেলা ওর আমি শুয়ে হয়েছে, ও আমাকে তখন বলে, আচ্ছা তুমি কি জানো হৃদয়, একটা মানুষ মানে যারা প্রডিউসার, সিনেমা প্রডিউস করে, যারা মানে প্রোডাকশান যারা করে আর কি, এরা এক একটা সিনেমা যদি তারা স্পন্সার করে তাহলে জানো কত টাকা পায় যারা প্রডিউসার। তুমি কি একটা সিনেমা প্রডিউস করবা, আমাকে ডাইরেক্টলি বলতেছে। আমি তখন বললাম যে কীভাবে এটা কীভাবে করা হয়। ও তখন আমাকে বুঝাইলো যে ধরো সিনেমাটা করতে কথার কথা 50 লাখ টাকা খরচ হবে,
এই 50 লাখ টাকা তুমি দিবা বা 50 লাখ টাকা যদি তুমি দাও তাহলে সিনেমাটা কাজ কমপ্লিট হবে, হইলে এটা মানে চলবে সিনেমা হলে, এইদিকে তুমি এভাবে লাভ। মানে প্রডিউসার কীভাবে হয়, প্রডিউস কীভাবে করে, এটাও আমাকে রাতের মধ্যে পরিপূর্ণভাবে বুঝিয়ে দিল এবং একটা অ্যামাউন্ট দিল লাইক 50 লাখ টাকার মতো, প্রথম দিকের একটা অ্যামাউন্ট 50 লাখ টাকার মতো। এটা করে শুটিং শুরু করব, মানে 50 লাখের ভিতরে শেষ হয়ে যাবো, আমাকে যেটা বুঝাইলো আর কি, যে 50 লাখের ভিতরেই শুটিংয়ের কাজটা সম্পূর্ণ হবে, তুমি শুটিংটা শুরু করো। পরে আমি বললাম যে এত টাকা আমি কোথায় পাবো, আমার তো এত টাকা নাই। পরেও আমাকে লাভ দেখাইলো যে তুমি এত টাকা ইনভেস্ট করবা, 50 লাখ ইনভেস্ট করবা, এটা থেকে তোমার 5 কোটি বা 10 কোটি টাকা লাভ হবে। ওই লাভেরও একটা অ্যামাউন্ট, কীভাবে লাভ হয়, কীভাবে মানে শুটিং হয়, শুটিংয়ের পরে যে এই যে শুটিং স্পটের একটা বিষয়, মানে ওই লাইনের বিষয়গুলো আমাকে পরিপূর্ণভাবে বুঝাই দিল যে এইভাবে কাজ করতে হয়, এখান থেকে পরে টাকা আসবে, ওইখান থেকে টাকা আসবে, ইউটিউব থেকে টাকা আসবে, এই জিনিসগুলো আমাকে সম্পূর্ণভাবে বুঝাইলো। তো বোঝানোর পরে আমি তখন তারে বললাম যে ঠিক আছে, তুমি যদি মনে করো যে এটার মধ্যে ভালো কোনো কিছু আশা যদি তুমি করো যে ভালো কোনো কিছু পাওয়া যাবে, তাহলে তো আমার কোনো সমস্যা নাই, ওইটা আমি করবো, কিন্তু আমি এত টাকা কোথায় পাবো? আমাকে বলে তুমি বাড়িতে গিয়ে কিছু জায়গা বিক্রি করো, তোমার যে ছোটো 2টা ভাই আছে ওরা তো আর বুঝবে না, আমরা পরে তুমি যদি গ্রামের জায়গা বিক্রি করো, গ্রামের জায়গা তো আমাদের প্রয়োজন নাই, গ্রামের জায়গাটা বিক্রি করে ফেললে এরপরে শহরের দিকে আমরা জায়গা কিনবো, যদি তোমার সিনেমা প্রডিউসার, তুমি তো প্রডিউসার, এরপর এটার থেকে যে ইনকামটা হবে সেই ইনকামটাতে আমরা শহরে ফ্ল্যাট কিনবো বা শহরে বাড়ি কিনবো, গ্রামের জায়গা তো আমার প্রয়োজন নাই। এই বলে আমি তখন গ্রামে গেলাম জায়গা বিক্রি করার জন্য, এবং আমার মাকে না জানিয়ে আমি তখন গোপনে অনেক লক্ষ লক্ষ টাকার জায়গা আমি গ্রামে বিক্রি করে দিলাম। এবং আমার বাবার জায়গা ছিল, প্রচুর জায়গা ছিল, যেহেতু আমার দাদার একমাত্র সন্তান ছিল আমার বাবা, অগাধ সম্পত্তি ছিল, ভাইদেরকেও বলি নাই। বাজারের পাশে বড় বড় জায়গা ছিল, ফ্লট ছিল, ওগুলো বিক্রি করে দিয়ে প্রায় 30 লাখ টাকার উপরে আমি জায়গা বিক্রি করি। সেই টাকাটা ক্যাশ করলাম এবং আমি যে অফিসে চাকরি করতাম সেই অফিস থেকে 10 লাখ টাকা আমি লোন করি। যদিও এই লোনটা আমি অনেক কষ্টে পরে সমাসহ রিকোয়েস্ট করার পরে এমডি স্যার আমার লোনটা পাস করে, ওখান থেকে 10 লাখ টাকা লোন এবং সেখান থেকে আমি 30 লাখ টাকা, টোটাল 40 লাখ টাকা হাতে নিয়ে আমি তখন এই শুটিংয়ের কাজটা শুরু করলাম। এবং আমি আমার সিনেমাতে খুব নাম করে একজন পরিচালককে নিলাম, খুব সুন্দর নাম করে একজন পরিচালক, এবং এরই সাথে সাথে আমি সিনেমার হিরো সিলেক্ট করলাম, খুব ভালো ভালো হিরোদেরকে আমি ওর সাথে দিলাম, এবং মেন নায়িকা হিসাবে আমি আমার বউ সোমাকে দিলাম, ও আমার সেম মেন নায়িকা হিসেবে কাজ করলো। তো ভাই সিনেমাটা 3 ভাগের আপনার মানে 1 ভাগও হয় নাই, মানে 3 ভাগের 1 ভাগও হয় নাই। আমার টাকা কিন্তু প্রায় শেষের দিকে, আমার মানে টাকা কিন্তু প্রায় শেষ, অনেক টাকাই শেষ। এবং এটা আমরা ইন্ডিয়াতেও শ্যুট করেছি, শুটিংয়ে আমরা ইন্ডিয়াতেও গিয়েছি, বাংলাদেশেরও বিভিন্ন ফ্লটে শুটিং করেছি। এবং আমি দেখলাম যে এই সিনেমার কাজ সম্পূর্ণ হতে হলে আমার প্রায় কোটি টাকার মতো লেগে যাবে, আমি এটা করতে পারবো না। তো আমি প্রায় 3 ভাগের 1 ভাগ শুটিং মাত্র শেষ হলো, আমি তখন টাকার জন্য পাগল হয়ে গেলাম। এবং এই টাকার জন্য পাগল হয়ে কখনো এইখানে কখনো ওইখানে গ্রামে দৌড়দৌড়ি করতেছি। এবার আমার যে 2টা ছোটো ভাই আছে তারাও তো তখন অনেক বড়, তারা তখন আমাকে ধরে বসলো যে ভাইয়া আপনি যে জায়গায় বিক্রি করছেন আমাদেরকে জিজ্ঞেস করেন নাই। এই ভাইয়েরা তখন আমার নামে একটা মামলা দায়ের করাই দিল। মামলা করলো এই কারণে যাতে আমি জায়গায় বিক্রি করতে না পারি, যেহেতু আমাদের ভাইদের মাঝে এখনও ভাগ বন্টন হয় নাই। তো আমি যতটুকু বিক্রি করছি অতটুকু কিন্তু আমি আমার বাবার কাছে পাবো না, যতটুকু বিক্রি করছি অতটুকু পাবো না। এরই মাঝে আমি আবার আমার যেই লোন করেছি আমার অফিস থেকে, সেই লোন আমি পরিশোধ করতে পারি না, বিকজ আমি অফিসে যাই না। আমি বেশিরভাগই সময় শুটিং নিয়ে দৌড়দৌড়ি করি, কখনো কক্সবাজার, কখনো ইন্ডিয়াতে ওইখানে। এবং আমি অফিসে চাকরি হঠাৎ করে ছেড়ে দিলাম, কিন্তু ওখান থেকে তো আমার লোন করা হয়েছে, লোন পরিশোধ করা ছাড়া অফিসে চাকরি ছেড়ে দিলাম। সেই মর্মে অফিস থেকে আমার নামে একটা মামলা দায়ের করলো। একটা মামলা হলো আমার অফিস থেকে, অ্যান্ড আরেকটা মামলা হলো আমার ভাইদের কাছ থেকে। 2টা মামলা খেয়ে আমি তখন ফেরারি জীবনযাপন শুরু করে দিলাম এবং বন্ধ হয়ে গেল আমার শুটিংয়ের কাজ মাঝপথে থেমে গেল। তো যদিও আমার কোনো লাভ হয়নি, আমি রাস্তার ফকির হয়ে গেলাম, কিন্তু এরই মাঝে আমার বউ কিন্তু উঠে গেল। এত বড় একটা সিনেমার কাজও শুরু করেছে এবং এত খ্যাতিমান একজন পরিচালকের আন্ডারে, কিংবা এত ভালো একটা নায়কও নিয়েছে, এবং ও রাতারাতি মানুষের কাছে অনেক পরিচিত হয়ে গেছে, মানে সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক পরিচিত হয়ে গেল। সবাই বলা বলি করতেছে যে না, ও তো খুব ভালো অবস্থানে চলে গেছে, বা এরকম একটা সিনেমার কাজ শুরু করেছে যেটা কোটি টাকার সিনেমা। এমন করেই ও তখন আস্তে আস্তে করে ওই পরিচালকের হাত ধরেই আমার সিনেমাটা বাদ দিয়ে ও তখন অন্য সিনেমাতে কাজ করতে শুরু করলো। তো অন্য সিনেমাতে যখন কাজ করতে শুরু করলো, আমি ওরে বললাম যে তুমি এখন অন্য সিনেমাতে কাজ করতেছো কেন, আমার সিনেমাতে তুমি স্টপ করে রাখলাম মাঝপথে। আমাকে বললে তোমার সিনেমা সম্পূর্ণ করতে হলে টাকা লাগবে, তোমার কাছে টাকা আছে? আমি বললাম টাকা নাই। ও বলে আমি অন্য সিনেমাতে কাজ করতেছি, সেই সিনেমা করে আমি টাকা ইনকাম করবো, করে তারপরে তোমার সিনেমাটা আমি কাজ শেষ করব, তুমি চিন্তা করো না, তুমি অপেক্ষা করো। অপেক্ষা রয়ে গেলাম। আমার বউ তখন অন্য সিনেমায় কাজ করলো এবং ওই সিনেমাটা তখন মার্কেটে খুব ভালোভাবে চললো, সিনেমাটা মার্কেটে চললো। এবং চলার পরে সেই সিনেমা থেকে আমার বউ যে টাকা পাইলো ওই 1 টাকাও আমাকে দিল না।
এক টাকা আমাকে দিল না, কী ব্যাপার তুমি আমাকে টাকা দিচ্ছ না কেন? আমি তো আমার সিনেমার কাজটা অর্ধেকে পড়ে আছে, আমি সিনেমার কাজটা শেষ করব। আমাকে বলে তোমার এই সিনেমা চলবে না এবং তুমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করে ফেলেছো, তোমার যে নায়ক আছে ওই নায়ক আর এই সিনেমাতে কাজ করবে না। আমি তখন সিনেমার হিরোর সাথে কথা বললাম, সিনেমার হিরো আমাকে বলে যে না, আপনার এটা প্রায় 2 বছর হয়ে গেছে, 2 বছরে আমার মাঝে অনেক পরিবর্তন চলে আসছে, আমার আগের ফেজ আর 2 বছর আগের ফেজ তো একরকম না, এই সিনেমাটা এখন পুনরায় আবার স্টার্ট করতে গেলে এটার মধ্যে ভালো কোনো কিছু পাওয়া যাবে না। আমার ভিতরে তখন মানে একটা আকাঙ্ক্ষা শুরু হয়ে গেল, আমার সিনেমাটাও শেষ হলো না, আমার বউ অন্য সিনেমাতে কাজ করতে শুরু করলো, আমার ভিতরে তখন একটা হেজিটেশন টেনশন কাজ করতেছে। এই পর্যায়ে আমি তখন দেখলাম যে আমার বউ আস্তে আস্তে করে ওই যে রাতের বেলায় বাসায় না আসার জিনিসটাও শুরু করে দিয়েছে, রাতের বেলা বাসায় আসে না, আমাকে কোনো কিছু বললে আমাকে বকা দেয়, ঝামেলা করে, এই তোমার সমস্যা কি, তুমি এরকম করতেছো কেন, আমি বাইরে থাকলে তোমার সমস্যা কি, আমি একটা সিনেমার নায়িকা, আমার বিভিন্ন কাজ করতে হয়। একটা পর্যায়ে দেখা গেলো এরকম একটা জায়গায় আমি চলে গেলাম যে আমার বউ আমার কোনো কথাই শুনতে রাজি না, আমার কোনো কথাই শুনতে রাজি না, এবং কারণে অকারণে আমার সাথে ঝগড়া করে, ঝামেলা করে। একদিন ওর সাথে আমার খুব রাগারাগি হয় যে তোমার সিনেমা করার দরকার নেই, আমি গার্মেন্টসে চাকরি করব, গার্মেন্টসে চাকরি করে তোমারে খাওয়াবো। ও আমার বলে যে বাসায় থাকো ওই বাসা ভাড়াটা আমি দিই, যে খাবার খাও সেই খাবার টাকাটা আমার, তোমার পকেট খরচ আমার, তোমার সব কিছু আমার, তোমারও তো বড় বড় কথা আসে থেকে। আমি তখন বললাম আরে আমারও তো একটা সময় অনেক কিছুই ছিল, আমার বাড়িতে লক্ষ লক্ষ টাকার সম্পত্তি ছিল, আমার একটা ভালো চাকরি ছিল, সবই তো তোমার জন্য গেল। ও বলে আমার জন্য মানে তুমি ব্যবসা করতে গিয়ে লস খাইছো। আমি বললাম ব্যবসার আইডিয়াটা কে দিল? টকজোগের এক মাথায় ওর গায়ে আমি হাত তুলি, এবং যেদিন ওর গায়ে আমি হাত তুলি ও সেদিন আমার সাথে করিয়ে আমার নামে একটা মামলা করে দেয়। 2টা মামলা তো অলরেডি মাথার উপরে চলতে আছে, জামিনে 2টা মামলায় আসি, তার উপরে এই মামলা আমি আর রক্ষা পেলাম না, আমি জেলে বন্দি হয়ে গেলাম। এবং জেলে থাকা অবস্থায় আমাকে তখন 3টা মামলা একসাথে ঘেরাও করা হয়েছে, আমার ভাইদের মামলা, আমার অফিসের মামলা এবং আমার বউয়ের মামলা। 3টা মামলায় পড়ে আমি একটানা 2 বছর জেলের ভিতর থাকি, এবং 2 বছরে আমার পরিবারের কোনো লোকজন আমাকে বের করতে জানে। 2 বছর পরে আমার ভাইরা, আমার মা কান্নাকাটি করে, আমার ভাইদের হাত পায়ে ধরে কান্নাকাটি করে, পরে আমার ভাইয়েরা আমাকে 2 বছর পরে জেল থেকে বের করে আনে। কিন্তু আমার বউয়ের যে কাবিনের টাকা ছিল, কাবিনের টাকা দিতে হবে এবং ব্যাংকের ঋণ পরিশোধ করতে হবে, মানে আমার ওই অফিস থেকে আমি যে লোন করেছি লোন পরিশোধ করতে হবে। সর্বোপরি ভাইরা আমার উপরে দয়া দেখাইয়া, ভাইরা তখন জায়গা বিক্রি করে, ওদের ভাগের জায়গা বিক্রি করে সেই 10 লাখ টাকা লোন পরিশোধ করে এবং আমাকে গ্রামে ভাইদের সাথে রেখে যায়। সর্বোপরি গ্রামের মধ্যে আমার জন্য আমার ভাইয়ের একটা মুদি দোকান করে, যে ভাই আমার 2টা ভাই শিক্ষিত, পড়াশোনা করেছে, দুজনেই সরকারি চাকরি করে, তারা তখন আমাকে একটা মুদির দোকান দেয়। আমি তখন মুদির দোকানের দোকানদার হয়েছে, আমি মুদির দোকানদারি করতেছি। এরই মাঝে আমার বউ সিনেমা পাড়ায় খুব নাম করে একজন নায়িকা হয়ে গেল। কিছুদিন বলতে প্রায় বর্ষখানেক আগে ও একটা নতুন বিয়েও করলো, ওর একটা নতুন স্বামীও হলো, এবং ওর যেই সন্তান আছে, সন্তান মানে আমার মেয়েটাও এখন আর আমার সাথে কথা বলে না। আমি 2-3 বার মেয়েটার সাথে দেখা করতে গেছি, মেয়েটা আমাকে বলে আপনি আমাদের বাসা থেকে বেরিয়ে যান। মেয়ে আমাকে বাসা থেকে বের করে দেয়, আমার কাছে আসেন, আমাকে দেখলে ওর মাকে জড়ায় ধরে, মানে আমার কথা শুনতেই পারে না। সব কিছু হারিয়ে এক মানবতার জীবনযাপন আমি করতেছি, এবং মায়ের সাথে 2টা মুঠ ভাত খেয়ে আমি এখন আল্লাহ তাআলা আমার মাকে জীবিত রাখছে। আমার ভাইদেরা মুদি দোকান দিয়েছে, মুদি দোকান দিয়ে আমি চলতেছি। আমার বউ এখন মিস ডায়না, ও এখন দেশের বাইরে শুটিং করে, দেশে শুটিং করে, বিভিন্ন জায়গায় ও মানে বিভিন্ন শোরুম উদ্বোধন করে, ও এখন একদম নাম করা। আমি যদি এখন কারো কাছে বলি যে আমি অমুক নায়িকার হাজব্যান্ড, কেউ বিশ্বাসও করবে না। আমার জীবনটা নষ্ট হয়ে গেল, আমার মতো যাতে আর কোনো পুরুষের জীবন কোনো মানুষরূপী অমানুষ নষ্ট করতে না পারে, সেজন্য আপন ভাই আপনি আমার গল্পটা তুলে ধরবেন, আমার গল্পটা থেকে যেন মানুষ কিছু শিখতে পারে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত রাজশাহীর ভাই হৃদয়ের জীবনের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। হৃদয় ভাই, আমি জানি গল্পটা শুনবেন এবং গল্প শেষে তিনি মনে মনে আমাকে গালি দিবে যে আপন ভাই আপনি এটা কিসের গল্প বললেন, আমি আপনাকে বললাম কি, আপনি প্রচার করলেন কি। ভাই আসলে আপনার ঘটনা যে সিনেমার নায়িকাকে নিয়ে, আমি বরাবরের মতো বলে রাখি, আমি আসলে আমার গল্পের ভিতরে, আমার গল্পের মাধ্যমে আমি কোনো প্রতিষ্ঠানকে, কোনো ব্যক্তিকে, কোনো দেশকে, কোনো জাতিকে, কোনো ধর্মকে হেয় প্রতিবন্ধ করতে চাই না। আমার টার্গেট একটা, যে আমার গল্পের মাধ্যমে হৃদয় ভাই যে অপরাধ করেছে, এই অপরাধ বা হৃদয় ভাই যে বোকামি করেছে, সেই বোকামি যাতে অন্য কোনো মানুষ না করে, আমার গল্প শুনে যাতে সচেতন হয়, এই জন্যই আমার গল্প প্রচার করা। তো সেখানে হৃদয় ভাই অনেক কিছু ভেঙে ছুঁড়ে অনেক কিছু বলেছে, নাম টাম অনেক কিছুই, তো সেগুলো আমি বলি নাই। এই জন্য হয়তো হৃদয় ভাই আমার উপর রাগ করতে পারে। আমার উপর রাগ করবেন না ভাই, আমার তরফ থেকে যতটুকু বলার দরকার ছিল আমি ঠিক ততটুকু বলেছি, এর চেয়েও ভেঙে বলা আমার পক্ষে সম্ভব না, আমার চ্যানেলের পক্ষ থেকে সম্ভব না। তো এই জন্য অনুরোধ করবো যে আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং গল্প যারা শুনেছেন
তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা হৃদয় ভাইয়ের জন্য একটা ছোট্ট কমেন্ট করবেন। হৃদয় ভাই আপনাদের কমেন্ট পড়ে হয়তো বেচারার মনে একটু শান্তি আসবে। এবং আমি বারবার মতো বলে রাখি যে আপনারা কোনো নায়িকার নাম কিন্তু মেনশন করবেন না। যারা কমেন্ট করবেন তারা সিনেমার কোনো নায়িকার নাম মেনশন করবেন না, কারণ এই ভিডিওটা খুব ঝামেলামুখর একটা ভিডিও হয়ে যাবে। পরিশেষে আমাকে ভিডিওটা হয়তো ডিলিটও করে দিতে হতে পারে। এজন্য কোনো সিনেমার নায়িকার নাম আপনারা উল্লেখ করবেন না। জাস্ট গল্পর মতো করে গল্পটা বোঝার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।